হ্যালো, হ্যালো, হ্যালো স্টুডেন্টস। তো এখানে আমাদের প্রথম কোশ্চেনের যে উত্তরটা আমাদের দেখতে হবে, যেটা দেওয়া আছে যে মিথেন কার্বন ডাইঅক্সাইডের মৌলগুলির পারস্পরিক যুক্ত হওয়ার অনুপাত এবং জল ও হাইড্রোজেন পারঅক্সাইডে মৌলগুলির পারস্পরিক যুক্ত হওয়ার অনুপাত বিশ্লেষণ করলে আমরা কোন সূত্রকে সমর্থন করছি সেটা দেখছি। তাহলে যদি প্রথম ক্ষেত্রে এটা আমরা খেয়াল করি যে কার্বন, হাইড্রোজেন আছে, এখানে অক্সিজেন আছে, তাহলে এদের পরস্পর যুক্ত হয়ে যে সমস্ত যৌগগুলো হয়েছে তাদের ভরের অনুপাত দেখছি। কার্বন হাইড্রোজেন মিলে তৈরি করেছে কি মিথেন তৈরি করেছে। সেক্ষেত্রে কার্বন ইস্টু হাইড্রোজেন, এখানে যদি আমরা অনুপাত খেয়াল করি তাহলে 12:4, অর্থাৎ এটা হবে 3:1। যদি CH4 এর ক্ষেত্রে দেখি, সেখানে আমার তৈরি হয়েছে কি CH4 বলছি, কার্বন আর অক্সিজেন নিয়ে যেটা তৈরি হয়েছে সেটা হচ্ছে কার্বন ইস্টু অক্সিজেন। ঠিক আছে, CO2 বেসিক্যালি তৈরি হয়েছে। তাহলে CO2-র ক্ষেত্রে যদি আমরা এখানে অনুপাতটা খেয়াল করি তাহলে সেক্ষেত্রে আমার আসছে 12:32। তাহলে এটা করলে যেটা আসছে আমার 3:8। এবারে হাইড্রোজেন আর অক্সিজেন মিলে দুটো যৌগ এখানে গঠন করেছে, একটা হচ্ছে H2O। H2O-র ক্ষেত্রে যদি আমরা হাইড্রোজেন ইস্টু অক্সিজেন যদি করি, সরি, তো হাইড্রোজেন ইস্টু অক্সিজেন যদি করি তাহলে সেক্ষেত্রে আমার যেটা আসছে 2:16, মানে 1:8। আর অপর দিকে যদি দেখি যে হাইড্রোজেন পারঅক্সাইড গঠন করেছে, সেক্ষেত্রে যদি আমরা অনুপাতটা দেখি না, হাইড্রোজেন ইস্টু অক্সিজেনের মধ্যে যদি অনুপাতটা দেখি তাহলে 2:32, তো বেসিক্যালি 1:16। তাহলে এই যে প্রবলেমটা, অর্থাৎ প্রথম যে প্রবলেমটার কথা বলা হচ্ছে, এই প্রবলেমটার ক্ষেত্রে যদি দেখি যে কার্বন আর হাইড্রোজেন পরস্পর মিলে মিথেন তৈরি করলো, সেখানে কার্বনের একটা নির্দিষ্ট ভরের সঙ্গে হাইড্রোজেন যে ভরে বা যে অনুপাতে যুক্ত হলো, অপরদিকে কার্বন আর অক্সিজেন তার স্থির ভর, অর্থাৎ এখানে দুক্ষেত্রেই কিন্তু আমার অনুপাতটা স্থির 3 রয়েছে। তার সঙ্গে অক্সিজেনটা কি যে ভরের অনুপাতে যুক্ত হয়েছে, H2O যখন তারা গঠন করলো তারা কিন্তু সম ভরের অনুপাতেই পরস্পরের সঙ্গে যুক্ত হয়েছে। আর H2O2-র ক্ষেত্রে তারা এই হাইড্রোজেন আর অক্সিজেন ওই অনুপাতেরই উপগুণিতকে যুক্ত হয়েছে। ঠিক আছে, অর্থাৎ এটা আমার মিথনুপাত সূত্রের আমার গাণিতিক রূপটা ছিল। তো সেই জন্য এখানে এই যে প্রবলেমটা আছে, এটা সঠিক উত্তর হবে মিথনুপাত সূত্র। ঠিক আছে, এটা হয়ে গেল। আচ্ছা, এর পরবর্তী প্রবলেমটা যদি দেখি যে M1 ভরের গ্যাস A, M2 ভরের গ্যাস B আছে মিশ্রণের মধ্যে, গ্যাসের গড় আণবিক ভরটা MAV অ্যাভারেজ হলে বলছে ওই মিশ্রণে A গ্যাসের মোল ভগ্নাংশের মান কি হবে। তাহলে আমরা ধরে নিচ্ছি, এখানে আমরা 2 এর প্রবলেমটা করছি যে A গ্যাসের আণবিক ভর M1, B গ্যাসের আণবিক ভর M2। ঠিক আছে, তাহলে A গ্যাসের মোল ভগ্নাংশ ধরছি X বা কাই, তাহলে বি গ্যাসের মোল ভগ্নাংশ কি হবে 1 মাইনাস কাই, কারণ তারা দুজনই মিশ্রণে রয়েছে। তাহলে সেক্ষেত্রে গড় পারমাণবিক ভর যেটা হবে বা গড় আণবিক ভর যেটা হবে, যে মোল ভগ্নাংশ ইনটু ইন্ডিভিজুয়াল যে ভরটা ছিল, অর্থাৎ আণবিক ভর ইনটু মোল ভগ্নাংশ প্লাস আই এর মোল ভগ্নাংশ, বি এর মোল ভগ্নাংশ ইনটু তার আণবিক ভর। এটা সলভ করে আমায় বের করতে হবে যে এক্স এর মানটা কি হচ্ছে। তাহলে এটা যদি করি m1x প্লাস m2 মাইনাস m2x এই চলে এলো। ঠিক আছে, তাহলে আমরা এটা বলতে পারি যে এক্সটা যদি কমন নিয়ে নিই তাহলে m1 মাইনাস m2 এইটা সমান লেখা যেতে পারে m অ্যাভারেজ মাইনাস m2, আর x ইকুয়ালস টু আমার যেটা আসছে m অ্যাভারেজ
মাইনাস m2 ডিভাইডেড বাই m1 মাইনাস m2। এটাই আমার কাইয়ের ভ্যালুটা আসছে। তাহলে সেক্ষেত্রে আমার কোন উত্তরটা হচ্ছে না, অপশন এটা কারেক্ট আসছে, তাই তো? এটা আমি পেয়ে গেলাম আমার রিকোয়ার্ড যে m1 অর্থাৎ এই গ্যাসের আণবিক ভরটা, এই গ্যাসের যে মোল ভগ্নাংশটা। যদি আমার বি এর বার করতে দিত তাহলে বি এর রেসপেক্টে বার করতাম, ঠিক আছে? এখানে এ এর রেসপেক্টে বার করতে দিয়েছে, তাহলে এখানে এ অপশনটা সঠিক হচ্ছে। আচ্ছা, এর পরবর্তী যে প্রবলেমটা রয়েছে বলছে SiO3 অর্থাৎ ট্রাইসিলাইল অ্যামাইন যেটা আছে, সেই ট্রাইসিলাইল অ্যামাইনের ক্ষেত্রে নাইট্রোজেনের সংকরায়ন অবস্থা। তাহলে সেক্ষেত্রে এটা হচ্ছে আমার সেন্ট্রাল অ্যাটম। যদি স্টেরিক নাম্বার দিয়ে বের করি, আমরা জানি যে H ইকুয়ালস টু হাফ ইন্টু ভি প্লাস এম মাইনাস সি প্লাস এ এটা রয়েছে। তাহলে সেক্ষেত্রে ভি এর জায়গায় যদি আমরা ভ্যালেন্স ইলেকট্রন বসিয়ে দিই, নাইট্রোজেনের যে ভ্যালেন্স ইলেকট্রন সেটা হচ্ছে কত, 5। আর এখানে যে সিলিকন গুলো রয়েছে সেগুলো সব হচ্ছে নাম্বার অফ মোনোভ্যালেন্ট অ্যাটম। আমায় ধরে নিতে হবে পুরোটাই একটা এন্টায়ার গ্রুপ, তাহলে এটা 3 ধরে নেব। এটা যেহেতু ক্যাটায়নিক অ্যানায়নিক কিছুই নেই, তাহলে এই পার্টটা 0, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে আমরা এখানে 4 পাচ্ছি। 4 মানে যখন স্টেরিক নাম্বারের মান, স্টেরিক নাম্বার যখন আমার 4, তখন হাইব্রিডাইজেশন হয়, তখন হাইব্রিডাইজেশন হয় sp3। তাহলে হাইব্রিডাইজেশনটা সঠিক হয়ে যাবে কোনটা, sp3, অর্থাৎ অপশন এটা কারেক্ট হবে, ঠিক আছে? আচ্ছা, এর পরবর্তী প্রবলেমটা যদি আমরা খেয়াল করি, বলছে মোলালিটি এবং মোলারিটি দ্রবণের ঘনত্বের সঙ্গে পরিবর্তিত হয়, ঠিক আছে? তো এখানে মোলারিটিটা আমরা একটা কনসেপ্টে বলতে পারি, কারণ ঘনত্ব মানে বেসিক্যালি কি, ঘনত্ব বলতে বোঝায় ভর বাই আয়তন, আর মোলারিটি হচ্ছে মোল বাই আয়তন। তাহলে মোলারিটির মধ্যে কিন্তু আমার আয়তনের ব্যাপারটা থাকছে, কিন্তু যদি এটাই আমরা মোলালিটি হিসেবে দেখি, তাহলে সেক্ষেত্রে এটা কিন্তু মোল বাই দ্রাবকের ভর হয়, কেজি, ঠিক আছে? এখানে কিন্তু কোনো আয়তন পার্টটা থাকে না, অর্থাৎ ঘনত্বকে মোলারিটির সঙ্গে আমরা কম্পেয়ার করতে পারি, অ্যাজ এখানেও আয়তন আছে, এখানেও আয়তন আছে, কিন্তু মোলালিটিকে কিন্তু আমরা এক বলতে পারি না, অর্থাৎ বিবৃতি 1 যেটা আছে ওটা কিন্তু মিথ্যে, ঠিক নয়। মোলারিটির মান উষ্ণতার উপর নির্ভরশীল, মোলারিটির মানটা অবশ্যই উষ্ণতার উপর নির্ভরশীল। এগেইন এখানে আয়তন থাকছে, কিন্তু মোলালিটির ক্ষেত্রে কিন্তু কোনো আয়তন থাকছে না, অর্থাৎ এখানে বিবৃতি 1 এবং 2 দুটোই কিন্তু মিথ্যা, অর্থাৎ অপশন ডিটা কারেক্ট হবে। আচ্ছা, এই প্রবলেমটা যেটা লাস্টে যে প্রবলেমটা রয়েছে 3p অরবিটালে ঘূর্ণায়মান ইলেকট্রনের কক্ষীয় কৌণিক ভরবেগের যে ব্যাপারটা, সেটা যদি আমরা খেয়াল করি, তাহলে এখানে দেখতে পাচ্ছি 3p অরবিটালের জন্য করতে দিয়েছে। তাহলে 3p অরবিটালে n এর ভ্যালু 3 হয়, l এর ভ্যালু 1 হয়, আমরা জানি। তো কক্ষীয় কৌণিক ভরবেগ বলতে বেসিক্যালি অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বারের মানটা কি আছে তার রেসপেক্টে আমরা কিন্তু বের করি, অর্থাৎ স্কোয়ার রুট বা রুট ওভার অফ l ইন্টু l+1 ইন্টু h/2π এই জিনিসটা হয়, যেখানে আমরা যদি l এর জায়গায় 1 বসাই তাহলে কিন্তু ভ্যালুটা আমরা পেয়ে যাব। তো পাচ্ছি আমরা বেসিক্যালি 1/√2 ইন্টু h/π, মানে লাস্ট অপশনটা অর্থাৎ ডি এর অপশনটা এখানে হবে সঠিক উত্তর। আচ্ছা,
এরপরে যদি আমরা 6 প্রবলেমটাকে খেয়াল করি 18 নম্বর পেজে, তো একটি নির্দিষ্ট পরমাণুর কে এল এম শক্তি স্তরের ক্রমবর্ধমান শক্তির যে মান সেটা হচ্ছে কে কক্ষের ক্ষেত্রে সব থেকে কম, অর্থাৎ এনার্জি অফ কে ইজ সব থেকে মিনিমাম হবে, তারপর এল হবে, তারপর এম হবে, এটা আমরা দেখতে পাচ্ছি। তো এখানে বলছে যদি এম থেকে এল ট্রানজিশন, অর্থাৎ এম থেকে এল ট্রানজিশন, এই ট্রানজিশনটা যেটা হচ্ছে, আর এল থেকে কে ট্রানজিশন, আর এম থেকে ডিরেক্ট কে ট্রানজিশন, এদের যদি ওয়েভলেন্থের মানগুলো, তরঙ্গ দৈর্ঘ্যের মানগুলো যদি λ1, λ2 এবং λ3 হয়, তাহলে নিম্নলিখিত কোন সম্পর্কটি সঠিক হবে? আচ্ছা, আমরা এক্ষেত্রে এই যে নিঃসরণ বর্ণালীর যে সম্পর্কগুলো আমরা দেখেছি, আমরা প্রতি ক্ষেত্রে একটা জিনিস ক্যালকুলেট করি, কি করি না, নিউ বার, অর্থাৎ তরঙ্গ সংখ্যাকে ক্যালকুলেট করি, যেটা সমান কি ছিল না 1/λ, অর্থাৎ সেন্টিমিটার ইনভার্স থাকতো। তাহলে সেক্ষেত্রে আমরা এখানে একটা তুলনা করতে পারি, না কি তুলনা করতে পারি, যে 1/λ3 বেসিক্যালি ইকুয়ালস টু 1/λ1 প্লাস 1/λ2। ঠিক আছে, তাহলে এটাকে যদি আমরা লসাগু করে যদি আমি এর মানটা সঠিক বের করি, তাহলে λ3 সমান বলা যেতে পারে যে λ1 λ2 বাই λ1 প্লাস λ2, এটা হচ্ছে আমার উত্তর হবে λ3 এর ক্ষেত্রে। ঠিক আছে, তাহলে এখানে কোনটা সঠিক হবে, না এইটা, অপশন সি এরটা কারেক্ট হবে। তারপর বলেছে নিম্নলিখিত কোন কোয়ান্টাম সংখ্যার সেটটি সর্বোচ্চ শক্তির ইলেকট্রনকে বোঝাচ্ছে? সর্বোচ্চ শক্তির ইলেকট্রনকে বোঝাতে গেলে আচ্ছা, যদি আমরা 7 প্রবলেমটাকে খেয়াল করি, যে নিম্নলিখিত কোন কোয়ান্টাম সংখ্যার সেটটি সর্বোচ্চ শক্তির ইলেকট্রনকে বোঝায়, তাহলে প্রথম ক্ষেত্রে যেটা দেওয়া আছে n সমান 2, অর্থাৎ আমাদের মাথায় রাখতে হবে সর্বোচ্চ শক্তির ইলেকট্রন বলতে যার ক্ষেত্রে n এর মানটা ইন জেনারেলি সব থেকে বেশি হয় সেটাই সর্বোচ্চ শক্তির অধিকারী হবে। তো প্রথমেরটা যেটা দিয়েছে n সমান 2 বা l সমান 1, অর্থাৎ এটা কোন অরবিটকে বোঝাচ্ছে, না এটা কিন্তু 2p অরবিটকে বোঝাচ্ছে। ঠিক আছে, অর্থাৎ 2p কক্ষকের যে ইলেকট্রনটা আছে তার কথা বলছে। তার পরবর্তী অর্থাৎ অপশন বি, এটা অপশন এ তে ছিল, অপশন বি এর ক্ষেত্রে যদি আমরা খেয়াল করি, সেক্ষেত্রে হচ্ছে কি n সমান 4 বলছে আর l সমান বলছে 0। তাহলে এই অরবিটটা কি অরবিট, তাহলে এই অরবিটটা ডেফিনেটলি 4s। তাহলে এই অরবিটটা যেটা আসছে এটা 4s অরবিট। যদি আমরা সি এর ক্ষেত্রে দেখি, সি এর ক্ষেত্রে হচ্ছে এন বলছে 3 আর এল বলছে 2। ঠিক আছে, আমরা প্রতি ক্ষেত্রে না এন প্লাস এল এর মানটা বের করব, তাহলেই কিন্তু আমরা সর্বোচ্চ শক্তির ভ্যালুটা পেয়ে যাব। যেমন এই ক্ষেত্রে যদি বার করি, তাহলে এন প্লাস এল এর ভ্যালু কিন্তু 3, এই ক্ষেত্রে যদি বের করি এন প্লাস এল এর ভ্যালু 4, আর এন আর এল এইটা বলতে আমার বলছে বেসিক্যালি 3d অরবিটালটাকে যদি যোগ করি এটা পেয়ে যাই 5। ঠিক আছে, আর ডি অপশনটাতে যেটা রয়েছে সেটা বলছে এন সমান 3 আর এল সমান 1, তাহলে হচ্ছে এটা কোন অরবিটকে বলছে, এটা 3p কে বলছে। এবার 3p কে বললে আমার n প্লাস এল এর ভ্যালু 4 আসছে, তাহলে এইটা সিমিলার হয়ে যাচ্ছে। সব থেকে বেশি শক্তি সম্পন্ন ইলেকট্রনের কথা বলা হচ্ছে, তাহলে অবশ্যই যেখানে n প্লাস এল এর ভ্যালু ম্যাক্সিমাম সেটা কোনটা, না অপশন সি এর ক্ষেত্রে পাচ্ছি 3d অরবিটালটা। তাহলে এখানে অপশন সিটা হবে কারেক্ট উত্তর। এই প্রবলেমটা যেখানে বলা হচ্ছে যে একটি আলফা কণা আছে আর একটা প্রোটনের ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্যের অনুপাত বলা আছে 2:1, যেখানে আলফা কণার ভর প্রোটন কণার ভরের 4 গুণ বলা হয়েছে, অর্থাৎ এম আলফা সমান 4 ইন্টু মাস অফ প্রোটন। আমি মাসটা ধরে নিয়েছি প্রোটনের এমপি আর আলফা কণার ভর ধরে নিয়েছি এম আলফা, তাহলে এম আলফা সমান 4 ইন্টু এমপি, ল্যামডা 1 সমান h বাই এম আলফা ইন্টু v1, এটা হচ্ছে ভেলোসিটি অফ আলফা পার্টিকেল, আর এটা ভেলোসিটি অফ কি প্রোটনের যে ভেলোসিটি বলা আছে। তাহলে এই দুটোকে অনুপাত করেছি, এইটা আর এইটাকে। ঠিক আছে, λ1 বাই λ2 করেছি। তাহলে করতে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে যে 2/1 ইকুয়ালস টু
v2, এই 2টা কি, 2টা হচ্ছে λ1 এর ভ্যালু, বলা আছে অনুপাতের ক্ষেত্রে 2:1, সেটা এখানে বসিয়ে দিয়েছি, বসিয়ে দিয়ে পেলাম যেটা v2/v1 মানে 8/1। তাহলে আমার v1টা ছিল কার, v1টা বেগটা ছিল হচ্ছে আলফা কণার, v2 বেগটা ছিল প্রোটনের। তাহলে আলফা কণা আর বিটা এই প্রোটন কণার মধ্যবর্তী অনুপাতটা হবে 1:8। ঠিক আছে, তাহলে এখানে সঠিক উত্তরটা কোনটা হবে, এখানে হবে সঠিক উত্তরটা অপশন সি। ক্লিয়ার? তাহলে হয়ে গেল এটা কমপ্লিট। আচ্ছা, এর পরবর্তী যে প্রবলেমটা আমরা দেখছি সেটা হচ্ছে লাস্ট স্তম্ভ মেলাও যেটা বলা আছে, এটা কিন্তু ক্ষেত্রে কিন্তু এটা অপশন সিটা উত্তর হলো। যাই হোক, স্তম্ভ মেলাও যে প্রবলেমটা রয়েছে সেটার ক্ষেত্রে বলে দিয়েছে কি, যে এখানে ইলেকট্রন বিন্যাস দেওয়া আছে, বিভিন্ন বিভিন্ন পরমাণুর ইলেকট্রন বিন্যাস দেওয়া আছে। যেমন ক্রোমিয়ামের ক্ষেত্রে, ক্রোমিয়ামেরটা জানতাম আমরা বিতর্কিত, ক্রোমিয়াম আর কপার এরা হচ্ছে বিতর্কিত। তাহলে এদের ইলেকট্রন বিন্যাসটা যদি আমরা খেয়াল করি তাহলে হচ্ছে আর্গন ছিল, যদি আমরা শর্ট ইলেকট্রনিক কনফিগারেশন করি তার রেসপেক্টে বলছি, আর্গন ছিল, 4s1 ছিল, আর 3d5 ছিল। কারণ কি, কারণ 3d5 যেটা অর্ধপূর্ণ যে কক্ষক তার স্টেবিলিটি বেশি হওয়ার জন্য, সেই জন্য এটা কিন্তু 4s1 3d5 ইলেকট্রন বিন্যাস দেখায়। ঠিক আছে, অর্থাৎ ক্রোমিয়াম একেরটা হয়ে যাবে বি। ঠিক আছে, তাহলে একের অর্থাৎ অপশন এ আর ডি অটোমেটিক্যালি বাদ হয়ে গেল, কারণ এখানে বি আর সি তে কেবলমাত্র একের অপশন বি রয়েছে। এছাড়া কপারের যদি ইলেকট্রন বিন্যাস খেয়াল করি 29, এটার ক্ষেত্রেও যদি আমরা দেখি এটা আর্গন ছিল, আর্গনের পরে হচ্ছে 4s1 আর 3d10 এইটা পাওয়া যায়। 4s1 3d10 এইটা আমরা জিনিসটা লক্ষ্য করেছিলাম। তাহলে 4s1 3d10 অর্থাৎ কপারের যেটা আছে সেটা হচ্ছে সি এরটা, অর্থাৎ 2 হবে সি। তাহলে এখানে কিন্তু আর কিছু দেখতে পাচ্ছি না, অর্থাৎ অপশন বিটা হয়ে যাবে আমার কারেক্ট। ঠিক আছে, তাহলে এইভাবে 9টা কোশ্চেন আমাদের হয়ে গেল। ফার্স্ট পেজের যে 9টা কোশ্চেন কমপ্লিট। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আগের দিন আমরা যেটা করছিলাম যে প্রশ্ন বিচিত্রার 18 নম্বর মডেল সেটের ক্লাস 11-এর রায় মার্টিনের ওটা সলভ করছিলাম। তো 9 নম্বর প্রবলেম অবধি আমরা করেছি। আজকে যেটা করব সেটা হচ্ছে 10 নম্বর প্রবলেমটা। তো 10 নম্বর প্রবলেমটা কি বলছে, যে চৌম্বক ক্ষেত্রের প্রভাবে রেখা বর্ণালীর একাধিক সূক্ষ্ম রেখায় বিভাজনকে কি বলে। তো কি বলে, এটা কিন্তু আমরা জানি যে চৌম্বক ক্ষেত্রের উপস্থিতিতে রেখা বর্ণালীর যে সূক্ষ্মতর বিভাজন সেটাকে আমরা বলে থাকি হচ্ছে জিম্যান এফেক্ট, এটাকে আমরা বলি জিম্যান প্রভাব। ঠিক আছে, যদি এটা তড়িৎ ক্ষেত্রের উপস্থিতিতে হতো তাহলে উত্তর হতো স্টার্ক এফেক্ট। ঠিক আছে, এটা ফটো ইলেকট্রিক এফেক্টও হবে না, অর্থাৎ আলোক তড়িৎ ক্রিয়াও হবে না, বা চৌম্বকীয় প্রভাবও হবে না। ঠিক আছে, তাহলে সঠিক উত্তরটা হচ্ছে ডি। এর পরবর্তীটা বলছে নিচের কোন ইলেকট্রন বিন্যাসটি সঠিক নয়, অর্থাৎ কি কি ইলেকট্রন বিন্যাস দেওয়া হয়েছে না, n-2 f 1 to 14, আচ্ছা n-1 d 0 থেকে 1, আর ns 2। ঠিক আছে, এটা ঠিকই আছে। ঠিক আছে, এটা আমরা বলতে পারি, কারণ আমরা জানি যে এফ ব্লক মৌলের আমরা করছি 11 নম্বর প্রবলেমটা। তো এফ ব্লক মৌলের ক্ষেত্রে সাধারণ ইলেকট্রন বিন্যাস কিন্তু এটাই হয়ে থাকে। ঠিক আছে, তার পরবর্তীতে যদি আমরা খেয়াল করি যে এখানে অপশন বি যেটা দেওয়া হয়েছে, অর্থাৎ n-2 এখানে দিয়েছে 1 থেকে 14, এটা কিছু ভুল নেই। ঠিক আছে, n-1 1 থেকে 10 এই যে জায়গাটা বললো, তারপরে বলে দিল ns2, এইখানেই ভুলটা আসছে। কারণ এনএসে ইলেকট্রন প্রবেশ করার পরে, অর্থাৎ এই অরবিটালে ইলেকট্রন প্রবেশ করার পরে তারপর সবার আগে এফ এ ঢোকে। ঠিক আছে, এবারে এফ এ ঢোকে বলতে হ্যাঁ ডি তে ঢুকতে পারে, ডি তে ঢুকে তারপর এফ অরবিটালে প্রবেশ করে। ঠিক আছে, মানে এটা এফ আছে, এটা ডি দেওয়া আছে। তো আমি এটাই বলতে চাইছি যে এফ এর ক্ষেত্রে 1 থেকে 14 বলা আছে, আর ডি এর ক্ষেত্রে বলা আছে 1 থেকে 10। এবার প্রশ্ন হচ্ছে যে এফ অরবিটালটা শুরু হয়, এটা আমরা জানি যে ডি এর যে প্রথম যে শ্রেণীটা, অর্থাৎ
3 নাম্বার যে শ্রেণীটা আছে সেই 3 নাম্বার শ্রেণীর পর থেকে কিন্তু এফ যে অরবিটাল বা এফ ব্লক যুক্ত যে মৌলগুলো রয়েছে সেগুলো অবস্থান করে। সেই জন্য আমার কাছে এই যে অপশনটা সেটা কিন্তু আমার সঠিক হবে না, কারণ যদি সি এরটা বলা হয়, সি এর অপশনটা এখানে যেটা দিয়েছে NS 1 থেকে 2, এটা হতেই পারে, কারণ হচ্ছে এস ব্লক মৌলের এটা সাধারণ ইলেকট্রন বিন্যাস আমরা লক্ষ্য করি। আর যদি ডি এর অপশনটা খেয়াল করি সেটা বলা আছে NS2 NP 1 থেকে 6 এটা বলা আছে, তাহলে এইটা হচ্ছে আমার এস ব্লকের জন্য সাধারণ ইলেকট্রন বিন্যাস, আর এইটা হচ্ছে আমার পি ব্লক মৌল সমূহের সাধারণ ইলেকট্রন বিন্যাস। কিন্তু এই যে অপশন বিটা যেটা দেয়া রয়েছে সেইটা কিন্তু সঠিক নয়, কারণ ডি এর 1 থেকে 10, কারণ এফ ব্লক মৌলগুলো শুরুই হচ্ছে NS এর 2টোর পরে ডি তে, খুব জোর একটা কি কখনো কখনো ডি তে কোনো ইলেকট্রনই থাকে না, সেখানে কিন্তু এফ অরবিটালে ইলেকট্রন প্রবেশ করে। এই ডি তে কখনো কখনো থাকে না, সেটা কখন হচ্ছে, সেটা কারণটাও কি কারণে হচ্ছে, কারণ এফ অরবিটালে কখনো কখনো হাফ ফিল্ড ইলেকট্রন বা ফুল ফিল্ড ইলেকট্রন থাকতে পারে, তখন কোথা থেকে ইলেকট্রন নেবে, ঠিক তার আগের যে অরবিটাল থেকে, তার আগের অরবিটাল বলতে ডি অরবিটাল, তো সেখানে ম্যাক্সিমাম থাকতে পারে হয় 0টা বা 1টা, তাহলে ওই জন্য ওই একটা ইলেকট্রন ওখানে ট্রান্সফার হয়ে যেতে পারে। ঠিক আছে, তো এই জিনিসটা আমরা দেখছি, ক্লিয়ার। তাহলে আমার এখানে সঠিক উত্তরটা হবে হচ্ছে কোনটা, বি, কারণ বিটা হচ্ছে আমার কখনোই সঠিক হতে পারে না, এই ইলেকট্রন বিন্যাসটা হতে পারে না। আচ্ছা, এর পরবর্তী যদি আমরা দেখি 12টা, তাহলে বুঝতে পারবো। আচ্ছা, তার আগে এটা একটু ইরেজ করে নিই। আচ্ছা, এর পরেরটা যদি খেয়াল করি, যে বলছে অ্যালুমিনিয়ামের স্টেটমেন্ট অ্যাজারশন রিজনের প্রবলেম দেওয়া হয়েছে 12টাতে। তো এখানে স্টেটমেন্টে বলা হয়েছে অ্যালুমিনিয়ামের প্রথম আয়নায়ন শক্তি ম্যাগনেসিয়ামের থেকে কম। তাহলে এটা করার জন্য, আর দ্বিতীয় ব্যাপার যেটা বলেছে যে অ্যালুমিনিয়ামের আয়নীয় ব্যাসার্ধ ম্যাগনেসিয়ামের আয়নীয় ব্যাসার্ধ অপেক্ষা কম হয়ে থাকে। ঠিক আছে, তাহলে সেটার জন্য আমাদের এদের ইলেকট্রন বিন্যাস করতে হবে। তো অ্যালুমিনিয়াম বা ম্যাগনেসিয়াম এদের যদি ইলেকট্রন বিন্যাস আমরা করি, তাহলে জানি যেটা হচ্ছে নিয়ন 3s2, তাহলে এখানে 10 3s2, কারণ অ্যালুমিনিয়াম হয় 13, ম্যাগনেসিয়াম হয় 12। ঠিক আছে, তাহলে নিয়ন 3s2 3p1 এটা হয়। আর এটার ক্ষেত্রে যদি দেখি নিয়ন অনলি 3s2। ঠিক আছে, তাহলে এদের যদি বক্স ডায়াগ্রামগুলো দেখি, অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে যদি দেখি, তাহলে সেখানে হচ্ছে 3s, তারপর হচ্ছে 3p, এখানে থাকছে আমার 2টো ইলেকট্রন, এখানে একটা আছে। অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে দেখতে পাচ্ছি। ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে যদি আমরা খেয়াল করি, তাহলে সেখানে কিন্তু 3s যে অরবিটালটা রয়েছে সেটা কিন্তু ফুলফিলড হয়ে আছে। এখানে 3p অরবিটালটা রয়েছে কিন্তু সেটা ফাঁকা, 3p অরবিটালটা ফাঁকা রয়েছে। তো এখানে দেখা যাচ্ছে 3s যেটা আউটার মোস্ট সেল, সেই সেলটা যেহেতু ফুলফিলড, তাই ম্যাগনেসিয়ামের ইলেকট্রন বিন্যাস কিন্তু খুবই স্থিতিশীল। ঠিক আছে, মানে সহজেই ইলেকট্রনকে বেরোতে দেবে না। সেই তুলনায় যদি অ্যালুমিনিয়ামের কথা বলা হয়, তাহলে কিন্তু খুব সহজেই 3p অরবিটালটা যদিও ছেড়ে দেয়, তাহলে কিন্তু সে কি পাবে, 3s এ ফুলফিলড একটা অরবিটাল যুক্ত ইলেকট্রন বিন্যাস সে লাভ করবে। ঠিক আছে, তাহলে স্বাভাবিকভাবেই সেই স্টেবিলিটিটা অ্যালুমিনিয়াম পাবে, ওই জন্য খুব দ্রুত এটা ছেড়ে দেবে। আর এই ইলেকট্রনটা ছাড়তে গেলে স্বাভাবিকভাবেই তাহলে খুব কম শক্তির প্রয়োজন হবে, কারণ নতুন নিজে থেকেই ইলেকট্রনটা ছাড়তে চায়। অপরদিকে ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে এই যে 2টো ইলেকট্রন আছে, সেই 2টো ইলেকট্রন কিন্তু ও ছাড়তে চায় না, কোনোভাবেই কিন্তু সেটাও ছাড়তে চায় না। ঠিক আছে, কারণ ও স্টেবিলিটি পেয়ে আছে বলে। সেই জন্য এই ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে যে আমরা প্রথম আয়নীভবন শক্তিটা দেখব, সেইটা কিন্তু বেশি হবে কার তুলনায়, অ্যালুমিনিয়ামের তুলনায়। তাহলে আমার এখানে অ্যাজারশন যেটা আছে সেটা সত্যি ঠিকঠাক রয়েছে। আচ্ছা, আর কি বলছে, অ্যালুমিনিয়ামের আয়নীয় ব্যাসার্ধ ম্যাগনেসিয়ামের আয়নীয় ব্যাসার্ধ অপেক্ষা কম। ঠিক আছে, তো সেটা দেখলে আমরা এর রেসপেক্টে বলতে পারি এটা
যে অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে যদি আমরা আয়নীয় ব্যাসার্ধ আর ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে যদি আমরা আয়নীয় ব্যাসার্ধ খেয়াল করি, তাহলে যত পর্যায় সারণী বরাবর বাম দিক থেকে ডান দিকে যাওয়া যায় ততই কিন্তু সাইজটা ছোট হতে থাকে। ঠিক আছে, অর্থাৎ এখান থেকে একটা ইলেকট্রন যদি ছেড়ে দেয় তাহলে এখানে হয়ে যাবে যে এল প্লাস, তাহলে এখানে 3p কক্ষক থেকে ইলেকট্রন বেরিয়ে গেল, তাহলে কিন্তু আমার সাইজটা ছোট হলো। ঠিক আছে, সাইজটা ছোট হলো। আর ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে যদি 3s থেকে একটা বেরোয় তাহলে সেটা কিন্তু 3s1 হবে, তাই তো? এখান থেকে যদি আমার একটা ইলেকট্রন বেরোয় এটা 3s1 হবে। আর এইটার ক্ষেত্রে যেটা হবে, এই যখন অ্যালুমিনিয়াম প্লাস তৈরি করছে সেক্ষেত্রে আমরা কিন্তু ইলেকট্রন বিন্যাস যেটা দেখতে পাবো এটা হচ্ছে নিয়ন 3s2ই থাকবে। ঠিক আছে, কিন্তু এখানে যেটা লক্ষ্য করতে হবে যে আমার কাছে নাম্বার অফ প্রোটন তো সেম থাকছে। ঠিক আছে, সেই জন্য প্রোটন আরো বেশি পরিমাণে সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রনকে টানবে, কারণ একটা সেল বাদ হয়ে গেল, ফলে নিউক্লিয়ার যে ডিস্টেন্সটা সেটা কম হয়ে গেল। ঠিক আছে, অপরদিকে যদি আমরা ম্যাগনেসিয়ামের দিকে খেয়াল করি তাহলে ম্যাগনেসিয়ামের দিকে এখানে 3s থেকে যদি দুটো ইলেকট্রনের মধ্যে একটা ইলেকট্রন বেরিয়ে যায় তাহলে এখানে সর্ববহিস্থ কক্ষ থাকছে কি না, সর্ববহিস্থ কক্ষ থাকছে আমার নিয়ন আর হচ্ছে আমার 3s1। ঠিক আছে, এটা থাকছে নিয়ন, সরি, আচ্ছা, এটা থাকছে নিয়ন, এটা থাকছে 3s1, এই থাকছে। তাহলে এক্ষেত্রে আমরা লক্ষ্য করছি কি এখানে 3s এ একটা আছে, এখানে 3s এ দুটো রয়েছে, কিন্তু এখানে নাম্বার অফ প্রোটন 13টা, এখানে নাম্বার অফ প্রোটন 12টা। ঠিক আছে, তাহলে নাম্বার অফ প্রোটন যেহেতু এক্ষেত্রে বেশি তাহলে নিউক্লিয়ার আকর্ষণ বল বেশি দেবে। তো স্বাভাবিকভাবে অ্যালুমিনিয়ামের যে আমার ক্যাটায়নিক যে রেডিয়াসটা সেটা ম্যাগনেসিয়ামের থেকে কিন্তু কম হবে। অর্থাৎ আমরা এখানে বলতে পারি যে এ এবং আর উভয়ই সঠিক। আর যেহেতু আকার ছোট হচ্ছে তাহলে সেই অবস্থায় যদি আমার ইলেকট্রনকে, হ্যাঁ, এ আর দুটোই সঠিক হচ্ছে, কিন্তু কিন্তু এক্ষেত্রে প্রথম আয়নায়ন শক্তি যেহেতু বলেছে সেই জন্য সেটা সঠিক ব্যাখ্যা কিন্তু ও দিতে পারছে না, মানে এই রিজনটা কিন্তু এই অ্যাজারশনের সঙ্গে যাচ্ছে না। অর্থাৎ এখানে অপশন যেটা হবে অপশন বি হবে, এ ও আর উভয়ই সঠিক কিন্তু আর এর সঠিক ব্যাখ্যা নয়। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল। আচ্ছা, এর পরবর্তীটা যদি আমরা খেয়াল করি, এরপরে যেটা বলেছে যে নিম্নলিখিত কোন ক্রমটি উল্লিখিত ধর্মাবলীর পরিবর্তনকে সঠিকভাবে চিহ্নিত করে না। তাহলে সেই জিনিসটা যদি খেয়াল করা যায়, প্রথমটা বলছে Al3 প্লাস Mg2 প্লাস Na প্লাস আর F মাইনাস, এদের মধ্যে যদি বলা হয় যে এদের আয়নীয় ব্যাসার্ধের কথা বলা হচ্ছে, Al3 প্লাস প্রথমে, তারপরে আছে Mg2 প্লাস, আচ্ছা এটা কতটা করছি আমরা, করছি 13টা। ঠিক আছে, Mg2 প্লাস, তারপরে হচ্ছে Na প্লাস, তারপর হচ্ছে এফ মাইনাস। তাহলে এদের মধ্যে যদি আয়নীয় ব্যাসার্ধের ক্রম বলা হয়, আমরা জানি যে কোনো পরমাণুর মধ্যে যত বেশি তার ধনাত্মক আধান বাড়বে তার চার্জ কিন্তু ততই ডিক্রিজ করবে। ঠিক আছে, তাহলে ডেফিনেটলি প্রথমেরটা কিন্তু ঠিকঠাক দেয়া রয়েছে, ক্রমবর্ধমান আয়নীয় ব্যাসার্ধ দেয়া রয়েছে। তার পরবর্তী আমরা যদি দেখি, এটা অপশন এ গেল। বি এর ক্ষেত্রে যেটা বলেছে না, বলা আছে অক্সিজেন আর নাইট্রোজেন এদের ক্রমবর্ধমান প্রথম আয়নায়ন এনথালপি। তাহলে প্রথম আয়নায়ন এনথালপির জন্য এগেইন আমায় দেখতে হবে তাদের আউটারমোস্ট ইলেকট্রনিক কনফিগারেশন। তাহলে আউটারমোস্ট ইলেকট্রনিক কনফিগারেশন দেখলে প্রথমে হচ্ছে হিলিয়াম 3s2, সরি 2s2, হিলিয়াম 2s2 2p1। এটা এটার ক্ষেত্রে যদি দেখি কার্বনের ক্ষেত্রে যেটা পাচ্ছি এটা হিলিয়াম 2s2 2p2, এটার ক্ষেত্রে যেটা পাচ্ছি হিলিয়াম 2s2 2p4, আর এটা হচ্ছে হিলিয়াম 2s2 2p3। এটা হচ্ছে আমাদের নাইট্রোজেনের জন্য হলো। তাহলে এক্ষেত্রে এই যে এটা নাইট্রোজেনের জন্য
হলো। তাহলে আমরা এখানে লক্ষ্য করলাম প্রত্যেকের মধ্যে নাইট্রোজেনের ক্ষেত্রে কিন্তু যে পি অরবিটালটা, শেষের যে পি অরবিটালটা রয়েছে সেখানে কিন্তু 2p অরবিটালে একটা একটা করে ইলেকট্রন রয়েছে, অর্থাৎ কি 2p3 অর্থাৎ হাফ ফিল্ড রয়েছে। এই হাফ ফিল্ড থাকার জন্য এইটা কিন্তু সব থেকে বেশি স্টেবিলিটি পাচ্ছে, এবং সব থেকে বেশি স্টেবিলিটি পেলে খুব সহজে ইলেকট্রনটাকে ত্যাগ করবে না। সেই জন্য নাইট্রোজেনের ক্ষেত্রে আমরা যে দেখবো আয়নীভবন বিভবটা, যেটা প্রথম আয়নীভবন বিভবের কথা বলছে, সব থেকে বেশি হবে। সঠিকই। এছাড়া যদি আমরা বোরন থেকে, কার্বন থেকে, অক্সিজেন এই বরাবর বাম দিক থেকে ডান দিকে যাই, পর্যায় সারণীর ক্ষেত্রে এটা আমরা জানি যে আকার ছোট হয় এবং আয়নীভবন শক্তির মান বৃদ্ধি পায়। তাহলে সেই অনুযায়ী বাকি রিডিংটা ফলো হয়েছে, অর্থাৎ বি এরটাও কিন্তু সঠিক। এরটাও যেমন সঠিক, বি এরটাও সঠিক। ঠিক আছে, এবারে এখানে বলেছে যে কোনটা সঠিকভাবে চিহ্নিত করে না, অর্থাৎ অপশন সিটা দেখতে হবে আমাদের। এটা হচ্ছে বলছে ইলেকট্রন গ্রহণ এনথালপি। তাহলে আই বি আর, এখানে বলা আছে সিএল এফ। ঠিক আছে, এটা বলেছে ক্রমবর্ধমান ইলেকট্রন গ্রহণ এনথালপি, মানে বেসিক্যালি হচ্ছে ইলেকট্রন, এখানে ইলেকট্রন আসক্তির কথা বলছে। ঠিক আছে, তাহলে এই বরাবর গেলে এইটা আমরা জানি যে ইলেকট্রোনেগেটিভিটি অর্থাৎ ইলেকট্রন তড়িৎ ঋণাত্মকতা সেটা কিন্তু বৃদ্ধি পায়, কিন্তু ইলেকট্রন আসক্তিটা এখানে একটু চেঞ্জ হয়ে যায়, মানে এই ক্লোরিনটা চলে যায় এই জায়গাতে আর ফ্লুরিনটা চলে আসে তার জায়গাতে। ঠিক আছে, এবার এই জিনিসটা কেন হচ্ছে, এটা হওয়ার কারণটা কি না, কারণটা এই কারণে, কারণ ফ্লুরিনের আকারটা খুব ছোট রয়েছে। ঠিক আছে, ফ্লুরিনের আকার যেহেতু খুব ছোট, তাহলে তার চারপাশে যখন ইলেকট্রন চলে আসবে, খুব ছোট আকারের মধ্যে ইলেকট্রনগুলো চলে আসায় তাদের মধ্যে কিন্তু একটা তীব্র বিকর্ষণ বল কাজ করবে, যার জন্য ফ্লুরিন আবার অতিরিক্ত ইলেকট্রনটাকে নিতে চাইবে না। সেই তুলনায় ক্লোরিনের আকারটা কম্পারেটিভলি আকারে বড় হওয়ার জন্য সেখানে আমার ইলেকট্রন ক্লাউডগুলোকে কিন্তু ইজিলি নিয়ে নিতে পারবে উইদাউট এনি রিপালশন অর বিকর্ষণ। সেই জন্য আমরা বলতে পারি যে ক্লোরিনের ক্ষেত্রে যে তড়িৎ ইলেকট্রন গ্রহণ এনথালপি অর্থাৎ ইলেকট্রন আসক্তির মানের কথা যদি বলা হয়, তাহলে সেটা কিন্তু ফ্লুরিনের থেকে বেশি, অর্থাৎ এই অর্ডারটা আমার এখানে ভুল দেয়া হয়েছে। আর আমার এখানে চিহ্নিত করতে বলেছে যে কোন পরিবর্তনটি সঠিকভাবে চিহ্নিত করে না, তাহলে অপশন সিটা হবে উত্তর। ক্লিয়ার? তারপরে আমার কাছে কি থাকছে, তারপরে থাকছে, আচ্ছা এটার জন্য আগে এটাকে ইরেজ করে নিই। আশা করছি তোমাদের কাছে ভিডিওটা মাধ্যমে তোমাদের এইটা প্রবলেম সলভ করতে সুবিধেই হবে। আচ্ছা, এর পরবর্তী যে প্রবলেমটা আসছে আমার এখানে সেটা হচ্ছে 14 এর ক্ষেত্রে কি বলছে না, কি ধরনের অক্সাইড রয়েছে, যেমন PbO2 আছে, জিঙ্ক অক্সাইড রয়েছে, ঠিক আছে, Li2O রয়েছে, SO3 রয়েছে। ঠিক আছে, তাহলে এদের ক্ষেত্রে যদি আমরা কম্পেয়ার করি বা জিনিসটাকে যদি দেখি, তাহলে এটা আমরা জানি ZnO, এটা একদম ছোট বয়স থেকে জানি এটা কিন্তু উভধর্মী অক্সাইড। এটা কিন্তু উভধর্মী অক্সাইড হয়ে থাকে, তাহলে ওটা ওখানে চলে গেল। ঠিক আছে, পড়ে থাকলো কি, আমার কাছে থাকছে SO3 থাকছে, Li2O থাকছে, PbO2 থাকছে। ঠিক আছে, এবারে SO3 অধাতব অক্সাইড হওয়ায় এটা কিন্তু আম্লিক অক্সাইড, কারণ এর সঙ্গে যখনই জলের বিক্রিয়া আমি করব তখন কিন্তু আমরা সালফিউরিক অ্যাসিড পেয়ে যাব। ঠিক আছে, আচ্ছা, এটা হচ্ছে Li2O আর PbO2-র মধ্যে যে জিনিসটা আমরা দেখবো, তাহলে আমার কাছে চলে গেল কি না, উভধর্মী অক্সাইড চলে গেল, আর চলে গেল হচ্ছে আমার আম্লিক অক্সাইড চলে গেল। তাহলে একটা হচ্ছে জারক পদার্থ হিসেবে থাকবে আর একটা হচ্ছে আমার এখানে ক্ষারকীয় অক্সাইড হিসেবে থাকবে। ডেফিনেটলি আমরা জানি ধাতব অক্সাইডগুলো যেগুলো আছে অর্থাৎ Li2O যেগুলো, এগুলো কিন্তু ক্ষারীয় হয় বা ক্ষারকীয় হয়, সেই জন্য এটাকে হচ্ছে ক্ষারকীয় বলবো। আর PbO2 যেটা হবে এটাকে আমরা বলবো হচ্ছে জারক পদার্থ, কারণ এখানে অতিরিক্ত আমার কাছে অক্সিজেন আছে, সহজে সেটা দিতে পারবে, দিলেই সেটা জারিত করবে। ঠিক আছে, অর্থাৎ এই হলো আমার স্তম্ভ ম্যাচিং। ঠিক আছে, তাহলে স্তম্ভ ম্যাচটা যদি দেখি আমরা কোনটা আসছে আমাদের কাছে উত্তরটা, সঠিক উত্তর একেরটা হচ্ছে, দুয়েরটা হচ্ছে আমার কাছে সবার আগে, দুয়েরটা হচ্ছে আমার কাছে এ হবে, দুয়েরটা এ।
দুয়েরটা এ কোথাও আছে এখানে, দুয়ের এ এখানে একটাতেই আছে, আর অন্য কোথাও নেই, অপশান এ তে রয়েছে। তাহলে একেরটা হয়ে যাবে বি, PbO2টা হয়ে যাবে বি, তাহলে ওটাই জারক পদার্থ হয়েছে। ঠিক আছে, দুয়েরটা হয়ে যাবে এ, আচ্ছা দুয়েরটা এর পরে Li2 ওটা হয়ে যাবে ক্ষারকীয় অক্সাইড ডি, আর চারটা হয়ে যাবে সি। তাহলে এটাই হয়ে গেল আমার সঠিক উত্তর। ক্লিয়ার? আচ্ছা এবারে পরে আচ্ছা তারপরেটা যদি খেয়াল করি, আচ্ছা এক সেকেন্ড, এই থাকলো। আচ্ছা এরপরে হচ্ছে আমাদের 15 দাগের কোশ্চেনটা আমরা দেখব। তাহলে 15 দাগের কোশ্চেনটা কি বলছে, বলছে কোন পরিবর্তনে সংকরায়ন ও আকৃতি উভয়েরই পরিবর্তন ঘটে। ঠিক আছে, উভয়েরই পরিবর্তন কোথায় ঘটে সেটা দেখব। তাহলে আমার হচ্ছে প্রথম হচ্ছে NH3 রয়েছে, NH থেকে তৈরি হয়েছে কি NH4, এটা একটা প্রিন্টিং মিস্টেক আছে, এটা NH4 প্লাস হওয়ার কথা। তো দুক্ষেত্রে আমরা হাইব্রিডাইজেশন ক্যালকুলেট করব কিসের মাধ্যমে, না VSEPR থিওরি স্টেরিক নাম্বার ক্যালকুলেশন করে আমরা বের করব। তো NH3 NH4 প্লাস সবার ক্ষেত্রে যদি বের করার চেষ্টা করি, তাহলে H সমান হচ্ছে হাফ ইন্টু V প্লাস এম মাইনাস সি প্লাস এ, এটা দিয়ে সলভ করার চেষ্টা করব। তাহলে হাফ ইন্টু আমরা জানি ভি হচ্ছে এর জন্য 5 আর হাইড্রোজেন হচ্ছে 3, এগুলো তো 0। ঠিক আছে, তাহলে বেসিক্যালি আমার 4 আসছে, 4 মানে হাইব্রিডাইজেশন আমরা জানি sp3 হয়। ঠিক আছে, এটা যদি এক্ষেত্রেও বের করার চেষ্টা করি, তাহলে H সমান হয়ে যাবে হাফ ইন্টু 5 প্লাস 4, এটা হবে যেহেতু ক্যাটায়নিক এবং +1 চার্জ তাই -1, এটা চলে আসবে। তাহলে এটা সলভ করলেও আমি 4ই পাচ্ছি, মানে sp3। অর্থাৎ এখানে যেহেতু হাইব্রিডাইজেশন sp3 আছে, দুজনের গঠনই একই, অর্থাৎ চতুস্থলকীয়, চতুস্থলকীয় বা টেট্রাহেড্রাল। ক্লিয়ার? তাহলে এই জিনিসটা পেয়ে গেলাম। তাহলে এইটা প্রথম অপশানটা হবে না। যদি অপশান বি দেখি, এটা হচ্ছে অপশান এ ছিল, এটা হবে না, কারণ দু ক্ষেত্রেই আমার সেমই থাকছে। অপশান বিটা যদি খেয়াল করি, তাহলে হচ্ছে আমার BF3 রয়েছে, আর এখান থেকে রয়েছে হচ্ছে কোনটা BF4 মাইনাস। তাহলে BF4 মাইনাস আর BF3 যদি করি সেমভাবে, তাহলে H সমান হবে হাফ ইন্টু ভি প্লাস এম মাইনাস সি প্লাস এ। এটা যদি কমপ্লিট করি, তাহলে হাফ ইন্টু বোরনের কত হয়, বোরনের ক্ষেত্রে হচ্ছে আমার আউটার মোস্ট সেলে 3টে থাকে, কারণ গ্রুপ 13 এলিমেন্ট, তিনটে তিনটে ফ্লুরিন আছে, মানে 3টে মনোভ্যালেন্ট অ্যাটম আছে, তাহলে ওটা এখানে বসে গেল। ঠিক আছে, এটা করলে আমি পাচ্ছি 3 মানে হচ্ছে sp2 হাইব্রিডাইজড, এটা এলো। ঠিক আছে, এরপর যদি আমরা BF4 মাইনাসের করি, আশা করি তোমাদের আগেরটা হয়ে গেছে, তাই এইটা মুছে দিচ্ছি আমি। ঠিক আছে, এরপর এটা মুছে দিই। যদি আমরা BF4 মাইনাসের জন্য করি, তাহলে যেটা আসছে, তাহলে এটার ক্ষেত্রে যেটা আসছে H সমান হয়ে যাবে হাফ ইন্টু ভি প্লাস এম মাইনাস সি প্লাস এ, এইটা আছে, তাহলে হাফ ইন্টু 3 + 4, কারণ নাম্বার অফ মোনোভ্যালেন্ট অ্যাটম এখানে 4 হয়ে গেছে। ঠিক আছে, কিন্তু ক্যাটায়নিক নয়, এটা অ্যানায়নিক, তাহলে প্লাস হচ্ছে 1, এটা চলে আসবে। তাহলে হচ্ছে 4 × 5 = 3 8 মানে 4 মানে আমরা এই সবই পেয়েছি হাইব্রিডাইজেশন sp3, অর্থাৎ এর গঠনটা হয়ে যাবে টেট্রাহেড্রাল, গঠনটা হয়ে যাবে টেট্রাহেড্রাল। ঠিক আছে, অর্থাৎ চতুস্থলকীয়। আর এটা হচ্ছে প্ল্যানার ট্রিগোনাল, প্ল্যানার ট্রিগোনাল বা হচ্ছে ত্রিকোণীয় সমতলাকার। ঠিক আছে, ত্রিকোণীয় সমতলাকার আসছে। তাহলে একমাত্র এখানেই পেয়ে যাচ্ছি আমি, কি দেখতে পাচ্ছি, এখানে সংকরায়ন ও আকৃতি উভয়েরই পরিবর্তন আমরা লক্ষ্য করছি কোথাও, অপশন বিতে। তাহলে বাকিগুলো আর করার দরকার নেই, কারণ বাকিগুলোর ক্ষেত্রে সেমই থাকবে আমার।
ঠিক আছে, তাহলে এইভাবে এটা হয়ে গেল 15টা। আচ্ছা, এরপর যদি 16টা আমরা খেয়াল করি, 16টার ক্ষেত্রে বলেছে যে নিচের ক্রমগুলির মধ্যে কোনটি সঠিক নয়। অর্থাৎ ফার্স্টেরটা দিয়েছে কি n2 দিয়েছে, n2 গ্রেটার দেন n2 প্লাস, আচ্ছা গ্রেটার দেন n2 2 মাইনাস, এটা হচ্ছে স্থায়িত্বের ক্রম দিয়েছে, স্থায়িত্বের ক্রম দিয়েছে এটা। তারপর হচ্ছে বন্ধন ক্রমের দিয়েছে নিচেরটা n2 গ্রেটার দেন n2 প্লাস ইকুয়ালস টু, সঠিক নয় বলেছে এখানে, খেয়াল করতে হবে কিন্তু কোশ্চেনগুলো আমাদের বারবার খেয়াল করতে হবে যে সঠিকভাবে কি বলছে। ঠিক আছে, কারণ অনেক সময় আমরা দেখবো যে এখানে নয় বলে দিয়েছে, সঠিকটা আমরা খুঁজতে চলে যাবো, সঠিক পেয়ে গিয়েই আমরা আর বাকিগুলো না দেখেই কিন্তু ফট করে দাগ দিয়ে দেবো। এই জিনিসটাই স্টুডেন্টদের মধ্যে ভুলটা হয়, সেই ভুলটা করলে কিন্তু হবে না, দেখতে হবে যে কি বলা হচ্ছে। ঠিক আছে, আচ্ছা যাই হোক, তাহলে এখানে আমার কাছে মোটামুটি ক্রাইটেরিয়া যেগুলো আসছে দেখলাম যে এর পরেরটা আছে বন্ধন দৈর্ঘ্য, তারপরটা বন্ধন বিয়োজন শক্তি। ঠিক আছে, এখানে একটা রিলেশনই লাগবে, কি লাগবে না বন্ধন ক্রম, অর্থাৎ বন্ড অর্ডার বের করতে হবে, যেটা কার সঙ্গে রিলেশন আছে না বন্ড অর্ডার প্রপোর্শনাল টু স্টেবিলিটি, অর্থাৎ স্থায়িত্ব, স্টেবিলিটি প্রপোর্শনাল টু 1/1 বন্ড লেন্থ। ঠিক আছে, প্রপোর্শনাল টু হ্যাঁ বন্ড লেন্থ মানে বন্ধন দৈর্ঘ্যর কথা বললাম, স্থায়িত্বের কথা বললাম, বন্ধন ক্রম তো হলেই, আর হচ্ছে বন্ধন বিয়োজন শক্তি, যেটা বন্ড লেন্থ যত বেশি হবে বন্ধন বিয়োজন শক্তি তত বেশি, অর্থাৎ কি বন্ড অর্ডার যত বেশি তার বন্ড ডিসোসিয়েশন এনার্জি, অর্থাৎ বিডিই বন্ড ডিসোসিয়েশন এনার্জি তত বেশি হবে। তাহলে প্রত্যেকের ক্ষেত্রে আমরা কি করব, আমরা এখানে বন্ড অর্ডারটা ক্যালকুলেট করব। তাহলে নাইট্রোজেনের জন্য করি n2, n2 এর জন্য করি। নর্মাল নাইট্রোজেনের ক্ষেত্রে কি হয়ে থাকে, নর্মাল নাইট্রোজেনের থেকে কি হয় আমরা জানি, এন হচ্ছে কি হয় না হিলিয়াম 2s2 2p3 এই থাকে। ঠিক আছে, অর্থাৎ 3 দুগুণে এই 3 আর 2 5, 5 আছে। তাহলে n2 যখন করব, এর যখন আমরা এমও থিওরির মাধ্যমে এটা বের করব, তাহলে আমার এর জাস্ট ডাবলটা দিতে হবে, অর্থাৎ কে কে এটা দিয়ে দিলাম, দিয়ে দিয়ে হচ্ছে 5 10টা, 10টা মানে হচ্ছে সিগমা 2s, এখানে দুটো আছে, তাহলে আর কটা পড়ে আছে, 10টা আছে, 10টাকে ভরাতে হবে, দুটো এখানে দিয়ে দিলাম, আর পড়ে আছে কটা 8টা, সিগমা 2 স্টার। ঠিক আছে, এরপর কি আসবে, এটা যেহেতু নাইট্রোজেন আছে আকার ছোট হয়েছে, তাহলে আগে পাই টু পি এক্স থাকবে, পাই টু পি ওয়াই থাকবে। ঠিক আছে, সিগমা টু পি জেড কিন্তু পরে থাকবে, কারণ কি বিকর্ষণ বলটা কাজ করে বলেইছিলাম। এখানে আছে দুটো, দুটো দুটো চারটে চলে গেছে। এবার আছে পাই টু পি এক্স সমান হচ্ছে পাই টু পি ওয়াই, এটার জন্য দেখছি। আচ্ছা, তাহলে আমরা কি জানি যে এটা যেহেতু একই শক্তিভুক্ত দুটো অরবাইটাল রয়েছে, তাহলে হুন্ডের সূত্র অনুযায়ী এখানে ইলেকট্রন বিন্যাস হবে। ঠিক আছে, তো যাই হোক 10টা ধরাতে হবে, আমার কাছে দুটো দুটো চারটে চলে গেছে, এখানে অবভিয়াসলি আমার কাছে দুটো দুটো চারটে আরো চলে যাবে। ঠিক আছে, তাহলে টোটাল 8টা হয়ে গেল আমার কাছে। এরপর কে আছে, এরপর আছে সিগমা 2pz, সিগমা 2pz এ দুটো হবে, তাই তো। তাহলে এই হয়ে গেল আমার মোটামুটি যে সিগমা 2pz এর দুটো চলে গেল। তাহলে আমার কটা হলো, দুটো দুটো চারটে, দুটো 6টা, দুটো 8টা আর 10টা, আর 10টা আমার কমপ্লিট। 10টা যেহেতু কমপ্লিট, এবার আমরা বন্ড অর্ডার নর্মাল ক্যালকুলেট করব। তাহলে বন্ড অর্ডারটা কি আসছে না 2 2 2 4 4 আর 2 6 আর 2 8, 8 মাইনাস 2 অ্যান্টি বন্ডিংয়ে এইটাই আছে বাই 2, এটা করলে আমার পাচ্ছি 3। অর্থাৎ n2 ক্ষেত্রে আমার যেটা আসছে, n2 ক্ষেত্রে আমার কিন্তু যে বন্ড অর্ডারটা পেলাম, n2 ক্ষেত্রে বন্ড অর্ডারটা কিন্তু 3 পেলাম, তাই তো।
n2 এর ক্ষেত্রে আমরা বন্ড অর্ডারটা পেয়েছি 3। তাহলে এরপর n2 প্লাসের করে দিই। n2 প্লাসের যদি করি তাহলে কি হবে? n2 প্লাসের ক্ষেত্রে একই হবে নিশ্চয়ই, ইলেকট্রন বিন্যাস খালি কি হবে? এই 2pz যেটা আছে সিগমা 2pz সেখান থেকে একটা কমে যাবে। তাহলে ডিরেক্টলি আমরা বন্ড অর্ডার বের করব। তাহলে বন্ড অর্ডার বের করলে কি হবে? আমার কাছে বন্ডিং থেকে একটা বাদ যাচ্ছে, তাহলে বন্ডিং থেকে বাদ যাবে মানে 7 মাইনাস 2/2, এটা করব। তাহলে আসছে কত? 2.5। এটা এলো n2 প্লাস। এবারে হচ্ছে n2 মাইনাসের যদি করি, ইন্টু মাইনাসের ক্ষেত্রে হবে সিগমা 2pz একটা যাওয়ার পরেও আমার পরবর্তী যে পাই 2px স্টার 1 এর পরবর্তী যে অরবিটালটা সেটা হচ্ছে কি পাই 2px স্টার, এটা একটা থাকবে, ঠিক আছে। আর পাই 2px এই 2py স্টার যেটা এটা ফাঁকা, ওটা ফাঁকা থাকবে। ক্লিয়ার? তাহলে এই থাকলো। তাহলে n2 মাইনাসের জন্য যখন করব সেক্ষেত্রে বন্ড অর্ডারটা কি দেখতে পাচ্ছি? ইন্টু মাইনাসের ক্ষেত্রে আমার অ্যান্টি বন্ডিংয়ে বেড়ে গেল একটা, বাকি বন্ডিংয়ে সেম 2 4 2 6 2 8, 8টা দিয়ে দিই। মাইনাস দিয়ে কটা হবে? 2 আর 1 3/2, তাহলে কত আসছে? 2.5। ঠিক আছে, তাহলে বন্ড অর্ডার আমার সেম থাকলো। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? n2 প্লাসের বন্ড অর্ডার যা দেখছি n2 মাইনাসের বন্ড অর্ডারও তাই দেখছি। তাহলে আমার কাছে এইটা যেটা বলা আছে বন্ধন ক্রমের দিক থেকে, অর্থাৎ অপশন বিটা, এটা এ বলা আছে, বি বলা আছে, বি এর দিক থেকে যেটা বলা আছে সেটা ঠিক দেওয়া আছে। আচ্ছা, এটা আমরা কি বললাম যে বন্ড অর্ডার যত বাড়বে তত স্টেবিলিটি বাড়বে, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে n2 প্লাস, হ্যাঁ আর একটা বার করতে হবে, সেটা হচ্ছে n2 2 মাইনাসের জন্য করতে হবে, ঠিক আছে। তো আমি এখানে একটু ছোট্ট করে মুছে নিই, সুবিধা হবে। এটা ছোট্ট করে মুছে নিই, মুছে নিলে আমরা বের করে নিতে পারবো, তাই তো। আমরা করব n2 2 মাইনাস, ইন্টু 2 মাইনাসের ক্ষেত্রে করার চেষ্টা করব। তাহলে সেখানে আবার কি হবে না পাই, এটা ইন্টু মাইনাসের ক্ষেত্রে যখন হয়েছিল তখন পাই 2px স্টারেতে একটা এসেছিল, তাহলে তার পরবর্তী পাই 2p ওয়াই স্টার সেটা একটা আসবে, ঠিক আছে। অর্থাৎ অ্যান্টিবন্ডিংয়ে আমার ইলেকট্রন সংখ্যা বাড়ছে, এটা যেমন 8টা আছে এখানে অ্যান্টিবন্ডিংয়ের সংখ্যা বেড়ে দাঁড়াচ্ছে 4/2, তাহলে করলে আসছে কি আমার 2 আসছে, তাই তো। তাহলে আমি 2 পেলাম, 3 পেলাম, 2.5 পেলাম, 2.5 পেলাম, ঠিক আছে। তাহলে এর রেসপেক্টে যদি আমরা স্থায়িত্বের ক্রমটা বিচার করি, তাহলে n2 2 মাইনাসের ক্ষেত্রে আমি 2 পেয়েছি, তাহলে বন্ধন ক্রম কম হচ্ছে, কার থেকে কম হয়েছে? n2 প্লাসের থেকে। তাহলে স্টেবিলিটি অর্ডারটাও আমার এখানে ঠিক দেওয়া রয়েছে, ঠিক আছে। তাহলে এই দুটো জিনিস ঠিক আছে, কিন্তু আমায় কি চেয়েছে? আমায় চেয়েছে যে কোনটা সঠিক নয়, ঠিক আছে। তাহলে আমরা এই প্রথম দুটো অপশান মুছে দিচ্ছি, যেহেতু এই দুটো ঠিকই আছে, ঠিক আছে। এর পরবর্তী যদি আমরা অপশান দুটোকে দেখি, যেমন সি এর ক্ষেত্রে বলা হয়েছে যে n2 2 মাইনাস ইকুয়ালস টু n2 প্লাস গ্রেটার দেন n2, ঠিক আছে। তাহলে আমরা একটা জিনিস দেখছি যে n2 2 মাইনাসের ক্ষেত্রে আমার কিন্তু বন্ড অর্ডার 2, আর সেখানে হচ্ছে n2 প্লাসের ক্ষেত্রে আমার বন্ড অর্ডার কি পেয়েছি? 2.5, তাই তো। এখানে পেয়েছি আমরা বন্ড অর্ডার 2.5 আর এটা পেয়েছি 2। তাহলে স্বাভাবিকভাবেই আমার কিন্তু n2 প্লাসে যেহেতু বন্ড অর্ডারের ভ্যালুটা বেশি, তাহলে বন্ড যে যে বন্ড লেন্থটা সেটা কিন্তু কম। কার ক্ষেত্রে কম? না n2 প্লাসের ক্ষেত্রে কম, কিন্তু এখানে সমান দেখানো হয়েছে। তাহলে এখানে এই জিনিসটা ভুল হয়ে গেছে, অর্থাৎ অপশন সিটা হবে আমার এক্ষেত্রে সঠিক উত্তর, কারণ এখানে বলেছে কি না, বলেছে কোনটি সঠিক নয়, তাহলে অপশন সিটা হবে কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? আচ্ছা চলো ফটাফট করে এবারে এটা মুছে ফেলি। 16টা হয়ে গেল। এবার হচ্ছে 17, বলছে নিম্নলিখিত কোন যৌগটির গলনাঙ্ক সবচেয়ে কম? তাহলে NaCl দেয়া আছে, আচ্ছা KCl দেয়া আছে, আচ্ছা RbCl দেওয়া আছে, আর দেওয়া আছে CaCl। আচ্ছা আমরা কি জানি? যত ওপর থেকে নিচের দিকে আসবো তত আমার ধাতব ধর্ম বাড়ে, ধাতব ধর্ম যত বাড়বে তত তার গলনাঙ্কর মানটা কি হবে? বাড়বে, অর্থাৎ গলনাঙ্ক এই বরাবর
বৃদ্ধি পাবে। ক্লিয়ার? ফ্যাজান্স ল এর মাধ্যমে আমরা বলতে পারি যত আমরা এই ডাউন দ্য গ্রুপ নামবো অর্থাৎ তত আমার ক্যাটায়নিক যে সাইজটা আছে Na প্লাস K প্লাস Rb প্লাস সিজিয়াম প্লাস, যত ডাউন দ্য গ্রুপে নামবো তত আমার ব্যাসার্ধ বৃদ্ধি পাবে, বৃদ্ধি পাচ্ছে। যত ব্যাসার্ধ বৃদ্ধি পাবে তত কি বাড়বে? আয়নীয় চরিত্র বাড়বে ফ্যাজানের সূত্র অনুযায়ী। কারণ সমযোজী চরিত্র হ্রাস পাচ্ছে, অ্যাকচুয়ালি সমযোজী ক্যারেক্টার আসতে গেলে ক্যাটায়নের আকার ছোট হতে হবে, তাহলে আয়নীয় চরিত্র বাড়ছে, আয়নীয় চরিত্র বাড়লে আমার গলনাঙ্ক কিন্তু কি হবে? বাড়বে। আয়নীয় যৌগের ক্ষেত্রে গলনাঙ্ক স্ফুটনাঙ্কর মান বেশি হয়, তাহলে আয়নীয় চরিত্র বৃদ্ধি পাবে। ক্লিয়ার? তাহলে হয়ে গেল। তাহলে এই ক্ষেত্রে গলনাঙ্ক আমার বৃদ্ধি পাবে। তাহলে এখানে বলছে সবচেয়ে কম গলনাঙ্ক বিশিষ্ট কোনটা, সব থেকে ওপরে যে থাকবে সেই হচ্ছে আমার হবে NaCl, অর্থাৎ NaClটা উত্তর হবে। তারপরটা বলছি সর্বাধিক আম্লিক হাইড্রোকার্বন কোনটি? দেওয়া আছে কি 18টা, 18টা বলছে সবচেয়ে আম্লিক। আচ্ছা C2H2 দেওয়া আছে অপশনের মধ্যে, অর্থাৎ HC ট্রিপল বন্ড CH এই আছে। তারপর আছে C2H4 জানি H, এই আছে। তারপর আছে C2H6, তাহলে এটা তো হচ্ছে আমার ইথেন। যদিও ফ্লাইং ওয়েজ আমি আঁকলাম না, জাস্ট 2Dতেই আঁকলাম, 3Dতে আঁকলাম না। ঠিক আছে, আর আছে হচ্ছে C3H6, এটা এটা হচ্ছে আমার C3H6 রয়েছে। তো যাই হোক, তো এটা আমরা জানি যে যে ক্ষেত্রে কার্বনের সে যাই হোক বা যে কোনো মৌলের ক্ষেত্রেই হোক, যদি পাই বন্ধনের সংখ্যা, পাই অরবিটাল বা পাই বন্ধনের সংখ্যা যদি দুটো হয়, ইফ 2 পাই বন্ডস, দেন তাদের হাইব্রিডাইজেশন হবে sp। এখানে দুটো কার্বনের হাইব্রিডাইজেশন আমরা পাচ্ছি sp। এই যে দুটো আছে যদি একটা করে সিগমা আর একটা করে পাই করে, সেই কার্বনগুলোর হাইব্রিডাইজেশন হয়ে যাবে আমার কি না sp2। এক্ষেত্রেও তাই, যদি খেয়াল করি তাহলে এক্ষেত্রেও আমার হাইব্রিডাইজেশন কি হয়ে যাচ্ছে sp2। এক্ষেত্রে কিন্তু এক বন্ধন আছে, এক বন্ধন থাকলে আমার কি হয়, যেহেতু এখানে কোনো পাই বন্ধন নেই তারা হচ্ছে sp3। এটা হচ্ছে হাইব্রিডাইজেশনের ক্ষেত্রে আমরা পাচ্ছি। ক্লিয়ার? তাহলে সেক্ষেত্রে আমরা যদি খেয়াল করি যে sp sp2 sp2 sp2, তাহলে সব থেকে বেশি s ক্যারেক্টার কোথায়? এখানে 50% আমার s রয়েছে, 50% s ক্যারেক্টার রয়েছে। এই ক্ষেত্রে কত হচ্ছে? এক্ষেত্রে হচ্ছে আমার 33.33%। এত এই ক্ষেত্রে পাচ্ছি 25%। এটা আমাদের মাথায় রাখতে হবে, মোর দি s ক্যারেক্টার in the hybrid orbital, more the s character in the hybrid orbital, more will be its electronegativity। তাহলে এই যৌগগুলোর মধ্যে সব থেকে আম্লিক হাইড্রোকার্বন কোনটা হবে? এইটা হবে। ঠিক আছে, যেহেতু পার্সেন্টেজ এস ক্যারেক্টার বেশি তাই এটা বেশি, তাহলে অপশন এটা হবে কারেক্ট উত্তর। ঠিক আছে, আচ্ছা তাহলে পরেরটা দেখা যাক। এর পরেরটা কি বলছে? 19 নাম্বারটাকে বলছে, যেটা 19 নাম্বার যেটা বলছে যে প্যারানাইট্রোফেনল যৌগেরও অর্থোনাইট্রোফেনলের বি, আচ্ছা এ দিয়ে প্যারানাইট্রোফেনল যৌগের ও
অর্থোনাইট্রোফেনলের স্ফুটনাঙ্কের পার্থক্য দেখা যায়, এর কারণ কি বলছে। আচ্ছা, তাহলে আমরা দুজনের স্ট্রাকচারটা এঁকে ফেলি, না স্ট্রাকচার আঁকলে তো আমরা বলতে পারবো না। আচ্ছা, তাহলে একটা হচ্ছে এখানে প্যারানাইট্রোফেনল, এটা আমায় বলেছে এ যৌগ, এটা বলে দিয়েছে আমার বি যৌগ। অর্থোনাইট্রোফেনলটা হচ্ছে আমার কাছে বি যৌগ, আর প্যারানাইট্রোফেনলটা হচ্ছে এ যৌগ, যার মধ্যে বলছে যে এদের স্ফুটনাঙ্কের একটা পার্থক্য আছে। স্ফুটনাঙ্কের পেছনে যে জিনিসটা কারণ সেটা হচ্ছে হাইড্রোজেন বন্ধন। এই যে বন্ধনটা দেখানো হয়েছে এটা হচ্ছে অন্ত আণবিক এইচ বন্ধন। ঠিক আছে, অন্তঃআণবিক এইচ বন্ধন আছে। এক্ষেত্রে কিন্তু এই ডিস্টেন্সটা থাকার জন্য, অর্থাৎ এদের মধ্যে যে দূরত্বটা আছে সেই দূরত্বটা থাকার জন্য OH আর NO2 গ্রুপের মধ্যে দূরত্বটা থাকার জন্য, সেই জন্য কিন্তু এদের মধ্যে কোনরূপ অন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন হতে পারে না। ঠিক আছে, অন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন এইচ বন্ধন হয় না। কিন্তু কিন্তু যেহেতু এখানে নাইট্রো গ্রুপ রয়েছে বা এখানে OH গ্রুপ রয়েছে, এই ফেনল অর্থোনাইট্রোফেনলের, এই প্যারানাইট্রোফেনলের কথা বলছি, সে কিন্তু ইজিলি আর একটা অণু ফেনলের সাথে এরম ভাবে যুক্ত হতে পারে। ঠিক আছে, তাহলে এই যে বন্ধনটা আছে, এই যে অক্সিজেনের এর মধ্যে যে বন্ধনটা হচ্ছে এইটা, এটাকে আমরা বলছি কি না আন্তঃআণবিক এইচ বন্ধন। তাহলে আন্তঃআণবিক এইচ বন্ধন দেখাচ্ছে। এবার এটার মাধ্যমে কিন্তু একটা লং চেন প্রিপেয়ার করতে পারে, মানে এইখানে থাকা আবার অক্সিজেনটা আবার পার্টিসিপেট করবে। তাহলে এরকম অবস্থায় প্যারানাইট্রোফেনল কিন্তু একটা লং চেন প্রিপেয়ার করতে পারে, এবং তার জন্যেই আমার প্যারানাইট্রোফেনলের স্ফুটনাঙ্কর মানটা অর্থোনাইট্রোফেনলের ক্ষেত্রে থেকে বেশি হবে সবসময়। কারণ অর্থোনাইট্রোফেনলের ক্ষেত্রে যে প্রবলেমটা সেটা হচ্ছে ও অলরেডি সেটা করে ফেলছে নিজেদের মধ্যে বন্ধন, তাহলে ওর OH এর হাইড্রোজেনটা বা NO2 গ্রুপের এখানে অক্সিজেনটা সেটা কিন্তু আর ফ্রি থাকলো না, ফলে তাদের মধ্যে কিন্তু এই হাইড্রোজেন বন্ধন আর হয় না। সেই জন্য স্ফুটনাঙ্কের পার্থক্য আমরা দেখতে পাই। ঠিক আছে, এর স্ফুটনাঙ্ক বেশি, বয়লিং পয়েন্ট বেশি, এর বয়লিং পয়েন্ট হচ্ছে কম। ক্লিয়ার? তাহলে এখানে কারণটা বলছে এ যৌগের থেকে বি যৌগে OH এবং NO2 গ্রুপ, এ যৌগের থেকে বি যৌগের কথা বলছে, OH এবং NO2 গ্রুপ কাছাকাছি থাকায় একই অভিমুখে লম্ব দ্বিমেরু ভ্রামক কাজ করে। আচ্ছা, বি যৌগে NO2 গ্রুপ ও OH গ্রুপ বিপরীত দিকে থাকায়, আচ্ছা এখানে যে ব্যাখ্যাটা আছে
যৌগে BNO2 গ্রুপ বিপরীত দিকে থাকা এখানে দিকে থাকে দ্বিমেরু ভ্রামক A যৌগ অপেক্ষা কম হয়। এটা তো হবে না, বি যৌগের ক্ষেত্রে NO2OH গ্রুপ বিপরীত দিকে তো অবস্থান করছে না, ঠিক আছে। আর এ যৌগে আন্ত আণবিক হাইড্রোজেন বন্ধন ও বি যৌগে অন্ত আণবিক হাইড্রোজেন বন্ধন তৈরি হয়। একদম এইটাই হবে সঠিক উত্তর। কি কারণে স্ফুটনাঙ্কের পার্থক্য আমরা দেখতে পাই, তাহলে ব্যাখ্যাটা দিতে হবে কিন্তু অপশন সি দিয়ে, যে অন্ত আণবিক আর আন্ত আণবিক হাইড্রোজেন বন্ধন দেখা যাচ্ছে। ক্লিয়ার হয়ে গেল এটা? আচ্ছা, মুছে দিই এটা। এর পরবর্তীটা যদি 20 নাম্বারটা দেখি আমরা, 20টাতে কি বলছে যে কোন ক্রমটা সঠিক ধ্রুবায়ন ক্ষমতার নিরিখে বলছে, অর্থাৎ পোলারাইজেশন দিয়ে AlCl3 গ্রেটার দেন MgCl2 গ্রেটার দেন NaCl এর নিরিখে বলছে। এটা হচ্ছে পোলারাইজেশন পাওয়ার দিয়ে বলছে। পোলারাইজেশন পাওয়ারটা কার আছে? ক্যাটায়নের রয়েছে। তাহলে প্রথম ক্ষেত্রে Al3+ আছে, তারপরটা হচ্ছে Mg2+, আর তারপরটা হচ্ছে Na+। আর আমরা কি জানি, আয়নিক পোটেনশিয়াল ফাই সমান হচ্ছে ক্যাটায়নের চার্জ, ক্যাটায়নস চার্জ বাই ক্যাটায়নস রেডিয়াস, ঠিক আছে। তাহলে চার্জের সঙ্গে আয়নিক পোটেনশিয়াল লিনিয়ারলি প্রপোর্শনাল, তাই তো। তাহলে ক্যাটায়নের যে চার্জটা আছে এটা যত বাড়বে তত তার আয়নিক পোটেনশিয়াল বাড়বে, তত বেশি পোলারাইজ করতে পারবে। ডেফিনেটলি এখানে যে অর্ডারটা আছে সেটা ভুল আছে, এটা ঠিক নেই, অপশানে এটা ঠিক নেই। কিন্তু আমায় বলেছে যে কোনটা সঠিক সেটা বলতে বলেছে অবশ্যই, ঠিক আছে। তারপর হচ্ছে বন্ড অর্ডার দেওয়া আছে, বি এর ক্ষেত্রে দেওয়া রয়েছে বন্ড অর্ডার, ঠিক আছে। এদের ক্ষেত্রে আমাদের বন্ধন ক্রমের নিরিখে বার করতে হবে। আচ্ছা, এর পরবর্তীটা যদি আমরা খেয়াল করি, যে 20 দাগের যে কোশ্চেনটা ছিল যেটা নিয়ে আলোচনা হচ্ছিল, তো এখানে বলেছে যে নিচের কোন ক্রমটা সঠিক। তাহলে যদি আমরা প্রথমে এ অপশনটা দেখি, AlCl3 MgCl2 NaCl এদের ধ্রুবায়ন ক্ষমতার নিরিখে বলা হয়েছে। তো ধ্রুবায়ন ক্ষমতা সাধারণভাবে ক্যাটায়নের হয়। তাহলে এখানে দেখতে পাচ্ছি সব থেকে বেশি ক্যাটায়ন যার পাওয়ারটা, সেটা কিন্তু Al3+ এর ক্ষেত্রে সব থেকে বেশি ক্যাটায়নিক পাওয়ার কিন্তু আমরা লক্ষ্য করছি। তারপর Mg2+, তারপর Na+, কারণ আমরা জানি যে ফাই আয়নিক পোটেনশিয়াল প্রপোর্শনাল টু ক্যাটায়নের আধান, ক্যাটায়নস চার্জ যত বেশি তত পোলারাইজেবিলিটি বেশি, ঠিক আছে। তাহলে হিসাব মতো Al3+ হওয়ার কথা, কিন্তু এখানে রিভার্স দেওয়া আছে, তাহলে এটা ভুল দেওয়া আছে। আমরা বলছি কোনটা সঠিক যেহেতু, তাহলে সেটা দেখতে, তাহলে তার পরবর্তীটা দেখার জন্য বলেছে যে বন্ধন ক্রমের যে এটা দেখবো সেটা কিন্তু রেজোন্যান্সের জন্য দেখবো। আমরা যেটা মেইনলি দেখবো সেটা হচ্ছে মেইনলি রেজোন্যান্সের জন্য দেখবো, ঠিক আছে। তো এখানে রেজোন্যান্সের মাধ্যমে আমি প্রত্যেকটা রেজোন্যান্স গঠন দেখিয়েছি। আমি এখানে প্রথমে যেটা দেখিয়েছি সেটা সিওর দেখিয়েছি। সিওর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এই ধরনের গঠন হয়, তাহলে এখানে পাই ইলেকট্রন ডেন্সিটি যা স্থানান্তর হলো এটাই দেবে, এর থেকে বেশি দেবে না। তো এই ক্ষেত্রে বন্ধনক্রম নির্ণয়ের যে নিয়মটা সেটা হচ্ছে যে কোনো দুটো পরমাণুর কে স্থির করে নিয়ে সেখানে কতগুলো সমযোজী বন্ধন সে করে আছে সেইটা যোগ করে ডিভাইডেড বাই কতগুলো ক্যানোনিক্যাল ফর্মস হচ্ছে সেইটা আমরা চেক করি। তো এখানে কার্বন অক্সিজেনের মধ্যে প্রথমে আমার দুটো বন্ড আছে বলে এখানে 2 দিয়েছি, তারপরে রেজোন্যান্সের আরেকটা ক্যানোনিক্যাল ফর্মে আমার কিন্তু 3টে বন্ধন হয়েছে, তাই 2+3/2 করা আছে। 2টা মানে হচ্ছে মেনলি কি, যে দুটো ক্যানোনিক্যাল ফর্ম আছে বলে সেই জন্য 2 দিয়ে ভাগ করেছি। তাহলে বন্ড অর্ডার পেলাম কত, 2.5। এর পরবর্তীটা যদি দেখি, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে, এটা আমরা কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে দেখেছি। তাহলে এক্ষেত্রে যে বন্ধনটা আমরা দেখছি
রেজোন্যান্সটা যেটা দেখছি এখানে তিনটে ক্যানোনিক্যাল স্ট্রাকচার পাচ্ছি। বেসিক্যালি এইটা এখানে পড়লো, এটা এখানে উঠলো, তাহলে এটা মাইনাস দিয়ে একটা সিঙ্গেল বন্ড হয়ে গেল, এটা ট্রিপল বন্ড হয়ে গেল। সেম জিনিসটাই আমার পরবর্তীতেও হতে পারে, অর্থাৎ কি জাস্ট রিভার্স হয়ে যাবে। ওই জন্য অ্যারোটা আমি আর আলাদা করে না দেখিয়ে তার রিভার্স যে কন্ডিশনটা সেটাও দেখিয়ে দিয়েছি। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমরা যেটা বন্ড অর্ডার পেলাম, যদি আমি এই দুটো, এইটাকে 1 নম্বর কার্বন, এটাকে এই অক্সিজেনটাকে যদি 2 নম্বর ধরি, তাহলে সেখানে বন্ধন, মানে দুটো বন্ধন প্রথমে রয়েছে তাই 2, তারপরে সেটা এক বন্ধন হয়েছে তাই 1, তারপরে সেটা ত্রিবন্ধন হয়েছে তাই 3 বাই 3 করেছি, কারণ তিনটে ক্যানোনিক্যাল স্ট্রাকচার হয়েছে। তাহলে সেক্ষেত্রে বন্ধন ক্রমটা কি হয়েছে 2। এর পরবর্তী যদি আমরা খেয়াল করি, অর্থাৎ কার্বনেটের জন্য CO3 2- এর ক্ষেত্রে যদি আমরা খেয়াল করি, তাহলে সেক্ষেত্রে আমার কি হচ্ছে না, এখানে এই যে রেজোনেটিং স্ট্রাকচার দেখলে তিনটে ক্যানোনিক্যাল ফর্ম এখানেও পাচ্ছি। এখানে যে কোনো দুটো পরমাণু ধরছি কার্বন অক্সিজেনের ক্ষেত্রে দেখছি, তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কি এখানে এক বন্ধন আছে তাই 1 দিয়েছি, তারপর সেটা দ্বিবন্ধন হয়েছে তাই 2 দিয়েছি, তারপর সেটা আবার এক বন্ধন হয়েছে তাই 1 দিয়েছি। ক্যানোনিক্যাল স্ট্রাকচার কটা? তিনটে। তাই টোটাল আমি বন্ড অর্ডার পেলাম 1.33। তাহলে সেক্ষেত্রে যদি বন্ড অর্ডারের ক্রমে যদি সঠিকভাবে সাজানো যায়, তাহলে সব থেকে আগে হবে কার্বন মনোঅক্সাইড, সব থেকে বেশি বন্ড অর্ডার, মানে বন্ধন ক্রম, তারপরে হচ্ছে কার্বন ডাই অক্সাইডের, তারপর হচ্ছে কার্বনেট আয়ন। তাহলে এইটা আমার সঠিক আছে, তাহলে এটা হবে উত্তর। ক্লিয়ার? আচ্ছা, আচ্ছা, এখানে একটা জিনিস বলা আছে না, প্রেশার অর্থাৎ 21, প্রেশার বলে দিয়েছে আমার 1 atm, আর এখানে বলে দিয়েছে হচ্ছে টেম্পারেচারটা হচ্ছে আমার কত, 271.15 কেলভিন এত রয়েছে। ঠিক আছে, সংনম্যতা গুণক 1 অপেক্ষা বড় বলে দিয়েছে, অর্থাৎ জেড, জেড মানে ছিল হচ্ছে আমার PV/RT, এটা ছিল। ক্লিয়ার? তাহলে সেক্ষেত্রে এখানে আর তো আমার ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট, সেটা ধ্রুবক, তাহলে PV/Tটাই চেঞ্জ হতে পারে। তাহলে সেক্ষেত্রে আমার বলা হয়েছে যে জেড এর ভ্যালুটা যদি গ্রেটার দ্যান 1 পাই, এটার ভ্যালুটা যদি গ্রেটার দ্যান 1 পাই, তাহলে সেক্ষেত্রে কোনটা আমার সঠিক হবে? ঠিক আছে, এক সেকেন্ড। এছাড়া আমরা কি জানি, জেড সমান হয় ভি রিয়েল বাই ভি আইডিয়াল, এটা গ্রেটার দ্যান 1, ভি রিয়েল গ্রেটার দ্যান ভি আইডিয়াল, এটা আইডিয়াল ভলিউম কত হয়? 22.4 লিটার্স। ঠিক আছে, অ্যাপ্রক্সিমেটলি একটা টেম্পারেচারের মধ্যে 20 এত দেয়, তা তার থেকে ডেফিনেটলি আমার কি হওয়া উচিত? বেশি হওয়া উচিত এক্ষেত্রে। তাহলে এখানে উত্তরটা হবে অপশন বি। ক্লিয়ার? আচ্ছা, এর পরবর্তীটা, পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার একক কোষের ক্ষেত্রে, পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার একক কোষের ক্ষেত্রে যেটা বলছে একক কোষের প্যাকিং ক্ষমতা 78%, এখানেই ভুল। কারণ আমরা জানি FCC ক্রিস্টাল বা পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার একক কোষের প্যাকিং ফ্র্যাকশন যেটা হয়ে থাকে সেটা কিন্তু 74% হয়। ঠিক আছে, তাহলে অর্থাৎ এ ভুল আছে। বিশুদ্ধ AGBR কেলাস ফ্রেঙ্কেল ও স্কটকে উভয় প্রকার ত্রুটি দেখায়। হ্যাঁ, কারেক্ট, কারেক্ট। AGBRই হচ্ছে এমন এক ধরনের কেলাস, তার আকারের জন্য AG প্লাস বা BR মাইনাসের, সে কিন্তু দুই ধরনের ত্রুটি দেখায়, অর্থাৎ স্কটকি ত্রুটিও দেখায় ও ফ্রেনকেল ত্রুটিও দেখায়। ক্লিয়ার? তাহলে এক্ষেত্রে আমার যেটা হবে, বিবৃতি 1 মিথ্যা আর বিবৃতি 2 হচ্ছে সত্য।
লাস্টের প্রবলেমটা এখানে যেটা বলছে, সেকেন্ড, লাস্টের প্রবলেমটা সেটা হচ্ছে এ স্বচ্ছ গুটি, তার সঙ্গে কপার 2+ বিক্রিয়া হচ্ছে, ডেফিনেটলি বোরাক্সের সঙ্গে বিক্রিয়া হচ্ছে। তাহলে বোরাক্সের সঙ্গে বিক্রিয়া আমরা যেটা দেখতে পেয়েছি সেটা হচ্ছে নীল বর্ণের গুটি তৈরি হয়েছে, ঠিক আছে। তাহলে নীল বর্ণের গুটি তৈরি হলে যেটা তৈরি হবে বি, বি এ যেটা নীল বর্ণের যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে CuBO2 এটাই নীল বর্ণের হয়ে থাকে, এটাকে বলা হয় কিউপ্রিক। আমরা 23-এর প্রবলেমটা করছি, এটাকে বলা হয় কিউপ্রিক মেটাবোরেট। এটা কিন্তু নীল বর্ণের হয়ে থাকে, নীল বর্ণের হয়। তো এটা কিন্তু বিটা, অর্থাৎ বিটা এইটা। তাহলে এ কোনটা হবে না, এটা কিন্তু বলতে হবে যেটা হচ্ছে এটা হচ্ছে সিইউ, সি, না সিইউ নয়, NaBaO2 কোনো অপশানটাই ঠিকঠাক করে দেয়া নেই। এটা যে স্বচ্ছ গুটির কথা বলছে, হ্যাঁ স্বচ্ছ গুটি যেটা হয়ে থাকে বোরাক্সের সেটা হচ্ছে 2NaBO2 প্লাস B2O3, এটাই স্বচ্ছ গুটির সংকেত। এটাই স্বচ্ছ গুটির সংকেত। আর এটা হচ্ছে আমার কিউপ্রিক মেটাবোরেট যেটা বললাম সেটা হচ্ছে হালকা নীল বর্ণের হয়ে থাকে। তাহলে এখানে উত্তরটা যেটা আসছে সেটা অপশন বি, ঠিক আছে। তাহলে এই হয়ে গেল আমার এটা কমপ্লিট, এই পেজটা আমার কমপ্লিট। কমপ্লিট বলতে 23টা অবধি কোশ্চেন আমার কমপ্লিট হয়ে গেল। এরপর আচ্ছা, এরপরে 24 নম্বর কোশ্চেনটা যদি আমরা খেয়াল করি তাহলে সেখানে বলেছে ধারাবাহিকভাবে সাজিয়ে উত্তর দিতে। সেখানে কি বলা হচ্ছে যদি আমরা কোশ্চেনটাকে একটু দেখি, একটু জুম করে নিলে সুবিধা হবে দেখতে। সেকেন্ড, তো যেটা বলা হচ্ছে এখানে ধারাবাহিকভাবে সাজিয়ে করতে বলছে না, বলছে যে সাদা জিঙ্ক অক্সাইডকে উত্তপ্ত করলে এই ধরনের ত্রুটি দেখা যায়। বিবৃতি 2 বলছে কোনো আয়নীয় কেলাসের ইন্টারস্টিশিয়াল স্থানে অতিরিক্ত ক্যাটায়ন থাকার জন্য ধাতুর অতিরিক্ত ত্রুটি দেখা যায়। বিবৃতি 3 বলছে যে এখানে এফ কেন্দ্র তৈরি হয়, তাই জিঙ্ক অক্সাইড উত্তপ্ত অবস্থায় হলুদ হয়। ডেফিনেটলি এই যে পয়েন্টটা আছে এই পার্টিকুলার পয়েন্টটা শেষে হওয়া উচিত, কারণ এফ কেন্দ্র তৈরির জন্য জিঙ্ক অক্সাইড উত্তপ্ত অবস্থায় হলুদ হবে। শেষ কালারটাও এখানে মেনশন করছে এবং বলছে। তো এক্ষেত্রে আমার যেটা আসবে প্রথম যে বক্তব্যটা হওয়া উচিত সেটা 2 নম্বর বক্তব্য বা 2 নম্বর বিবৃতিটা হওয়া উচিত। বলছে কোনো আয়নীয় কেলাসের ক্ষেত্রে যদি এটা আমরা খেয়াল করি যে কোনো আয়নীয় কেলাসের ক্ষেত্রে ইন্টারস্টিশিয়াল স্থানে অতিরিক্ত ক্যাটায়ন থাকার জন্য ধাতুর অতিরিক্ত ত্রুটি দেখা যায়। তাহলে এইটাই হচ্ছে আমার ফার্স্ট হওয়া উচিত। নেক্সট পরবর্তী যেটা হবে, নেক্সটটা হচ্ছে আমার সাদা জিঙ্ক অক্সাইডকে যদি আমরা উত্তপ্ত করি তবে কিন্তু এই ধরনের ত্রুটি আমরা লক্ষ্য করি, এটা আমাদের দেখতে পাই। অর্থাৎ 2 এর পরে 1-এরটা হওয়া উচিত। তারপরে যেটা হওয়া উচিত 4 নাম্বার, যে জিঙ্ক অক্সাইডকে উত্তপ্ত করলে, এটা কিন্তু আমরা জানি অলরেডি, জিঙ্ক অক্সাইডকে উত্তপ্ত করলে অক্সিজেন বেরিয়ে যায় এবং কেলাসে অতিরিক্ত জিঙ্ক আয়ন থাকে এবং ইলেকট্রন থেকে যায়। এই ইলেকট্রনগুলোই এফ কেন্দ্র গঠন করে এবং তার জন্য কালারেশন আমরা দেখতে পাই। অর্থাৎ তার পরবর্তীটা হচ্ছে, অর্থাৎ 1 নম্বরটা হচ্ছে আমার বিবৃতি 1, 2 নম্বরটা বিবৃতি 2, 3 নম্বরটা বিবৃতি 4, আর শেষেরটা হচ্ছে 4 নম্বরে বিবৃতি 3,
ঠিক আছে, অর্থাৎ এই অর্ডারটা মেনটেন করছে কোনটা, আমার অপশান এ। তাহলে অপশান এ হবে আমার সঠিক উত্তর। ঠিক আছে, অপশান এটা হবে আমার সঠিক। ক্লিয়ার? আচ্ছা, এর পরবর্তী প্রবলেমটা আমরা খেয়াল করি। এর পরবর্তী প্রবলেমটা যেটা বলছে যে নির্দিষ্ট পরিমাণ কোনো গ্যাসের ঘনত্ব, ঘনত্ব বলতে আমরা ডি হিসেবে আমরা যেটা লিখি পি এম বাই আর টি, এটা তো আমরা করেইছি, এটা আমরা জানি ঘনত্বের ক্ষেত্রে হয়ে থাকে। আর আর এম এস বেগ যদি বলা হয় সি আর এম এস, মানে গড় বর্গবেগের বর্গমূল যেটা বলা হচ্ছে 2 নম্বরটা আর এম এস, সেটা হচ্ছে √3RT/m। যদি স্থির উষ্ণতায় কথাটা বলে দেয় তাহলে টি পার্টটাও কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে, আর তো ইটসেলফ কনস্ট্যান্ট, 3ও কনস্ট্যান্ট, তাহলে এটাকে আমরা প্রপোর্শনালি বলতে পারি যে √1/√m CRMS। ঠিক আছে, গ্যাসের অণুর গড় গতিশক্তি যেটা আছে সেটা আমরা জানি, কাইনেটিক এনার্জি এটা হচ্ছে 3/2 RT বা 3/2 KT হয়ে থাকে, তাহলে টি এর সঙ্গে সমানুপাতিক হবে। ঠিক আছে, তাহলে আমার ঘনত্ব পার্টটা যেটা এলো সেটা হচ্ছে আমার এই যদি এমটাকে যদি আমরা আণবিক ভরটাকে স্থির ধরে নিই, আরটা ইটসেলফ স্থির, তাহলে P/T অর্থাৎ ডি প্রপোর্শনাল টু P/T বলা যায়। এটা এলো CRMS হচ্ছে 1/√m, এটা এলো কাইনেটিক এনার্জি 3/2 RT এলো, যেখানে আমরা কাইনেটিক এনার্জিটাকেও লিখতে পারি অ্যাজ প্রপোর্শনাল টু টি। আর পড়ে থাকলো কোনটা, পড়ে থাকছে হচ্ছে আমার কাছে সেটা হচ্ছে স্থির উষ্ণতায় কোনো গ্যাসের ছিদ্র ব্যাপনের হার। ঠিক আছে, তাহলে ছিদ্র ব্যাপনের হার বললে সেটা আমরা যেটা পেয়ে যাব এটা হচ্ছে P/√m। ঠিক আছে, তাহলে অর্থাৎ যদি আমরা খেয়াল করি যেটা সঠিক আসছে, এখানে সঠিক আছে বিএডটা, বিএডটা হচ্ছে সঠিক, অর্থাৎ একেরটা হচ্ছে আমার সি গেল নির্দিষ্ট উষ্ণতায় ঘনত্ব P/T এর সঙ্গে স্থির উষ্ণতায় গ্যাসের গড় এইটা, এটা হচ্ছে ডি হলো দুয়েরটা। আচ্ছা, তারপরে হচ্ছে আমার কাইনেটিক এনার্জি যেটা আমার টি হলো বি। ঠিক আছে, আর চারেরটা ডেফিনেটলি এ হবে। তাহলে আমার কাছে সঠিক উত্তরটা যেটা আমরা পেলাম সেটা হচ্ছে এ অপশনটা। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট এর পরেরটা যদি দেখি, তারপর আমাদের কাছে একটা প্রবলেম দেয়া হয়েছে। প্রবলেমটা হচ্ছে প্রবলেমটা যেটা হচ্ছে এই প্রবলেমটা করার জন্য একটা শর্ট ট্রিক্স আমরা ব্যবহার করতে পারি, যে 20 ভলিউম মানে 20 আয়তন H2O2 নেওয়া হয়েছে। তাহলে H2O2 ক্ষেত্রে এখানে যে সম্পর্কটা ব্যবহার করব আমরা, সেটা হচ্ছে V সমান 5.6, এটা লিখে রাখতে পারো, সহজে সলভ করা যাবে। 5.6 n বলতে নর্মালিটির কথা বলা হচ্ছে। ঠিক আছে, আর এটাই যদি আমরা মোলারিটি রেসপেক্টে বলে থাকি তাহলে মোলারিটি রেসপেক্টে যেটা আমরা পাই যে V ইকুয়ালস টু, মানে ইয়েস, V ইকুয়ালস টু, এটা যদি মোলারিটি রেসপেক্টে করি সেটা হচ্ছে 11.2 ইন্টু m। ঠিক আছে, যদি এই পার্টটা আমার এখন লাগছে না, আমার কাছে লাগছে এইটা, তাহলে V এর কথা বলেছে, তাহলে আমার বার করতে হবে নর্মালিটি, তাহলে নর্মালিটি সমান হয়ে যাবে V/5.6। তাহলে এখানে V এর ভ্যালুটা যেটা পুট করব, Vটা হচ্ছে আয়তনটা যেটা বলা আছে, এখানে বলা আছে 20 বাই হচ্ছে আমার কাছে 5.6, এটা অ্যাপ্রক্সিমেটলি কাটাকাটি করলে আমার যেটা চলে আসছে, এটা 200 তুলে দিলে এটা উঠে গেল। ঠিক আছে, ওটা অ্যাপ্রক্সিমেটলি করে 25/7 আসছে, আমরা কাটছি 8 দিয়ে, কাটলে এটা ওই 3 আসছে 24, আমরা 3 দেখতে পাচ্ছি, 3.5 3.5 আসছে। তো অপশান আমরা দেখতে পেয়ে গেছি অলরেডি, এরকম আর কিছু নেই, তাহলে অপশান এটা হবে এক্ষেত্রে সঠিক উত্তর। ঠিক আছে, আচ্ছা, এর পরবর্তী যদি দেখি,
অর্থাৎ তারপরে আবার একটা স্তম্ভ মেলাও দিয়েছে, সেই স্তম্ভ মেলাওটা যদি আমরা করি, তো এক্ষেত্রে স্তম্ভ মেলাটা করলে আমরা যেটা দেখতে পাবো যে বলেছে জিপসাম। জিপসাম কোনটা হবে? সবসময় মাথায় রাখবে জিপসাম মানে হচ্ছে ক্যালসিয়ামের ক্ষেত্রে ঠিক আছে, ক্যালসিয়ামের ক্ষেত্রে যেটা বলছে, এই কালারও ইউজ করতে পারি, তো ক্যালসিয়াম সালফেট 2H2 এটা হচ্ছে আমার জিপসাম হয়ে থাকে, অর্থাৎ এইটা এক একটা সি। ঠিক আছে, আচ্ছা প্লাস্টার অফ প্যারিস খেয়াল রাখবে সবসময় এইটা বি চলে এলো। ঠিক আছে, আর বর্ধ মিশ্রণ এক একটা সি হবে, তিনেরটা বি হবে। এই দুটো দেখে তোমায় দেখে নিতে হবে যে এখানে কোনটা হচ্ছে এক একটা সি আর বেসিক্যালি হচ্ছে দু একটা বি। এখানে এক একটা সি অপশন একটাই আছে, ব্যাস আমার করারই দরকার নেই, তাহলে ডিটা হয়ে যাবে আমার সঠিক উত্তর। ঠিক আছে, ডিটা হয়ে যাবে আমার সঠিক উত্তর। ক্লিয়ার? তাহলে এইভাবে এটা আমরা করব। আচ্ছা, তারপরে যদি আমরা 28-এর প্রবলেমটা করি, তাহলে 28-এর প্রবলেমটার ক্ষেত্রে বলেছে যে নিচের যৌগগুলোর মধ্যে দেখতে ঝাপসা লাগছে, তো এখানে যৌগগুলো বলতে লিথিয়াম আয়োডাইড দেওয়া আছে, সোডিয়াম আয়োডাইড দেওয়া আছে, আচ্ছা সিজিয়াম আয়োডাইড দেওয়া আছে, আর হচ্ছে পটাশিয়াম আয়োডাইড দেওয়া আছে। বলছে এদের মধ্যে কোনটির জলীয় দ্রবণের দ্রাব্যতা কম? কম বলতে জলীয় দ্রবণে কারা সাধারণত দ্রবীভূত হয়? আমরা জানি আয়নীয় যৌগ যারা হচ্ছে তারা হচ্ছে জলীয় দ্রবণে দ্রবীভূত হয়। এক্ষেত্রে আমায় বলেছে কার ক্ষেত্রে কম, অর্থাৎ যে বেশি সমযোজী চরিত্র প্রদর্শন করবে। আমি এক্ষেত্রে প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু অ্যানায়নগুলো সেম, অনলি ডিফারেন্স কি আছে? ক্যাটায়ন্সগুলো Li প্লাস, Na প্লাস, সিজিয়াম প্লাস আর কে প্লাস। আমরা জানি যত আমরা গ্রুপের ওপর থেকে নিচের দিকে নামি তত কিন্তু ক্যাটায়নের আকার কি হতে থাকে? বাড়তে থাকে। আমরা জানি ফাই সমান হচ্ছে ক্যাটায়নের চার্জ বাই ক্যাটায়ন্স রেডিয়াস। তাহলে ফাই প্রপোর্শনাল টু 1 বাই রেডিয়াস, অর্থাৎ যত আকার বাড়বে তত ফাই এর পরিমাণ কি হবে? কমবে। এটা যত বাড়বে তত ফাই এর পরিমাণ কমবে। ঠিক আছে, এখানে সব থেকে কম যার রেডিয়াস হবে তার ফাই এর ভ্যালু সব থেকে বেশি, অর্থাৎ লিথিয়াম প্লাসের যেহেতু আকার সব থেকে ছোট, তাহলে এর কিন্তু ফাই এর ভ্যালুটা সব থেকে বেশি হবে এবং এ সব থেকে বেশি সমযোজী চরিত্র প্রদর্শন করবে। যেহেতু সমযোজী চরিত্র প্রদর্শন করবে, জলের মধ্যে সব থেকে কম দ্রাব্য কিন্তু এই হবে। তাহলে LiI হচ্ছে আমার উত্তরটা, যেটা সব থেকে কম দ্রাব্যতা প্রদর্শন করবে। ক্লিয়ার হয়ে গেল?